সো ওয়েব বেস যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলোর দুইটা, ওয়েব বেস বা ডেস্কটপ বেস যে কোনো ধরনের যে মানে প্রজেক্টই হোক না কেন, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ফাংশন। ডিজাইনটা করা হয় ওয়েব বেজের ক্ষেত্রে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমরা জানি। আর ফাংশনগুলো ডেভেলপমেন্ট করা হয় কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সো আমাদের এই কোর্সটা হচ্ছে কি ওয়েব ডিজাইন। সো এখানে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেশ কিছু প্র্যাকটিস করেছি আর কি এই বিষয়গুলো নিয়ে। এখন আমরা এই তিনটে জিনিসের ইউজ করে, ধরেন আমরা যেমন CSS ক্লাস তৈরি করেছি, অনেক বড় হয়েছে এবং আমরা ওই যে ক্লাসগুলো আমরা তৈরি করছি, এখন কেউ যদি একটা HTML এর ফাইল তৈরি করে এবং রুলস অনুযায়ী ওই ক্লাসগুলো ইউজ করে, তাহলে কি সে একটা লেআউট তৈরি করতে পারবে না কোনো CSS লেখা ছাড়া? আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে একজন CSS, আপনার যে স্টাইল শিটটা আছে stylesheet.css, ওই CSS ফাইলটা কেউ একজন নেওয়ার পর সে যদি একটা HTML এর, আপনি যদি একটা রুলস বলে দেন যে এইভাবে ইউজ করতে হবে, র্যাপারের জন্য এইটা, রোর জন্য এইটা, কল 1 টু এইভাবে, এবার সে যদি একটা HTML ফাইল করে আপনার CSS ফাইলটা লিঙ্ক দেয়, তাহলে কি সে একটা ডিজাইন তৈরি করতে পারবে না কোনো CSS লেখা ছাড়াই? সো বুটস্ট্র্যাপ বেসিক্যালি এরকমই একটা ফ্রেমওয়ার্ক। যখন আপনি তাকে এটা দিয়ে দিবেন তখন ওইটাই হবে কি, ওইটা হচ্ছে আপনি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছেন, অ্যাকচুয়ালি ডিজাইনের একটা ফ্রেমওয়ার্ক। সো বুটস্ট্র্যাপ হচ্ছে এরকম একটা কমপ্লিট একটা টাস্ক করে দেওয়া আছে। বলা হচ্ছে বুটস্ট্র্যাপ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তার মানে ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক বলতে আমরা এতটুকু এভাবে বলতে পারি যে একটা কাজ করে দেওয়া আছে, আমরা জাস্ট সেখান থেকে নিয়ে ইউজ করে আমাদের ডিজাইনটা তৈরি করব। অর্থাৎ কোনো একটা কাজ করে দেওয়া আছে, সেটাকে আমরা আমাদের প্রয়োজনে ইউজ করব, সেটাকে আমরা আপাতত ফ্রেমওয়ার্ক বলতে পারি। যে বুটস্ট্র্যাপ কি, ফ্রেমওয়ার্ক কি, এটা সাধারণত ভাই ধরবে না, তবে যদি আপনাদের ধরে আপনারা এভাবে বলতে পারেন যে ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি এমন একটা বিষয় যে কোনো একটা কাজ করে দেওয়া আছে, আমরা জাস্ট সেটাকে ইউজ করে আমরা নতুন কিছু একটা তৈরি করব। ওই যে জিনিসটা তৈরি করে দেওয়া আছে ওইটাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এভাবে বললেই হবে। সো বুটিস তাহলে মানে ফ্রেমওয়ার্ক, তাহলে দেখেন কোনো একটা প্রজেক্টের ডিজাইন একটা পার্ট থাকে, আর একটা পার্ট থাকে ফাংশনালিটি ডেভেলপমেন্ট করা। তাহলে ডিজাইনটা করার জন্য যেমন ফ্রেমওয়ার্ক আছে, ফাংশনটা ডেভেলপমেন্ট করার জন্য তেমন ফ্রেমওয়ার্ক আছে। সো ফাংশনগুলো তৈরি করা হয় সাধারণত কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন PHP, ASP.NET এগুলো দিয়ে করা হয়। সো ওগুলোরও কিন্তু আবার ফ্রেমওয়ার্ক আছে। আবার আমরা HTML CSS শিখতেছি ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য, এটারও কিন্তু আবার ফ্রেমওয়ার্ক আছে, যেমন আমরা জানলাম অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। আপনারা গুগলে সার্চ দিবেন যে মোস্ট পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক বা টপ 5 পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক, দেখবেন অনেকগুলো নাম পাবেন। এখন দেওয়ার দরকার নাই, যখন ব্রেক থাকে বা কোনো কাজ থাকে না তখন দিয়ে। সবচেয়ে নাম্বার 1 হচ্ছে বুটস্ট্র্যাপ। সো যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে বুটস্ট্র্যাপ কি, এটা আমরা মোটামুটি একটা আইডিয়া আসবে। এবং একটা জিনিস কি, যে ধরেন একবারে সব কিছু শিখে তারপরে কাজ শুরু করা যাবে না, আস্তে আস্তে শিখতে হবে, মানে কাজ করতে করতে শিখতে হবে, তাই না? মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমরা সাঁতার শিখবো, তাহলে কেউ কি সাঁতার শিখে তারপর পানিতে ঝাঁপ দেয়? ঠিক আছে, এখন কেউ বললো যে না আমি খুব ভালো করে সাঁতার শিখলাম, এবার আমি পানিতে লাফ দিব। বিষয়টা হচ্ছে এরকম আর কি। তাহলে প্রত্যেকটা জিনিসই এরকম অ্যাকচুয়ালি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, সাঁতার কাটবেন, তত বেশি আপনি সাঁতার ভালোভাবে শিখতে পারবেন। এটাই হচ্ছে মেইন ইস্যু আর কি। সো তার মানে বুটস্ট্র্যাপ আমরা বুঝলাম এটা একটা ফ্রেমওয়ার্ক HTML CSS জাভাস্ক্রিপ্টের। এবং এটার হিস্টোরি যদি হালকা একটু বলি, আপনারা গুগলে সার্চ দিয়ে বুটস্ট্র্যাপের হিস্টোরি সম্পর্কে অনেক জানতে পারেন, বাট আমরা শর্টকাট একটু বলতে পারি এভাবে যে বুটস্ট্র্যাপটা দুজন ভদ্রলোক আবিষ্কার করেন। বেসিক্যালি এদের একটা টিম আছে, 7 জনের একটা টিম আছে। সেই 7 জনের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন, এখান থেকে আমরা যদি গেটিং স্টার্টেড যাই,
দেখেন এখানেই আছে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার 2011 সালের আগস্টে আসে আর কি। 2011 আগস্টের দিকে ওই টুইটার নামের একটা সোশ্যাল মিডিয়া আছে না, টুইটার সোশ্যাল মিডিয়ায় কাজ করে দুজন ভদ্রলোক, একজন নাম হচ্ছে মার্ক আর একজন নাম হচ্ছে জ্যাকব। মার্ক অট্টো আর জ্যাকব থ্রনটন মেবি, এই দুই ভদ্রলোক এরা আবিষ্কার করতে থাকে এবং মানে সিএসএস নিয়ে অনেক পড়াশোনা করে এবং অনেক বেশি জানে এরা HTML CSS জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। তো যেহেতু অনেক বেশি জানে, অনেক এজন্য তারা কিন্তু কাজ করতে করতে, তারা ইউজারের কথা চিন্তা করতে করতে তারা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলছে এবং এইটা প্রথমে তারা সাবমিট করে গিটহাবে। গিটহাবটা কি, এটা একটা ওয়েবসাইট, ধরে রাখেন আপনি যতটুকু গুগলে সার্চ দেন গিটহাব পাবেন। তো তারা ওই গিটহাবে সাবমিট করার পর সেখানে গিটহাব যত নতুন নতুন টেকনোলজি আসে, মোস্ট পপুলার একটা আর কি পোর্টাল, সো সেখানে অনেক নতুন নতুন টেকনোলজি যারা নিয়ে আসে তারা ওখানে সাবমিট করে এবং ভিজিটর সেখানে যায় দেখে। সো ওখানে গিটহাবে 2014-তে এটা নাম্বার 1 প্রজেক্ট হয়। ওখানে যত প্রজেক্ট ছিল তার মধ্যে 1 নাম্বার প্রজেক্ট হিসেবে পায় এবং সারা বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি এটা ইউজ হচ্ছে আর কি। এটা ওই আসে 2011 সালের দিকে আর কি, 2011 অক্টোবরে আগস্টের দিকে ওই মার্ক আর জ্যাকব দুই ভদ্রলোক তারা সাবমিট করে গিটহাবে আর কি। তখন থেকে এটা কাজ শুরু হয়। বুটস্ট্র্যাপের বেশ কিছু ভার্সন আছে, যার মধ্যে 2 একটা ইম্পর্টেন্ট। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3.3.6। আর এখানে সাইটে ঢোকার পরে সম্ভবত উপরে একটা মেসেজ দেখছেন, বুটস্ট্র্যাপ 4 ইজ কামিং। সো 4টা এখনো আসে নাই, 4টা অন দ্য প্রসেসিং আছে। সো আমরা অ্যাকচুয়ালি তাহলে আমরা 3.3.6 শিখবো কেন, কারণ এটা স্টেবল, এটাই মার্কেটে চলতেছে এখন এবং আমরা এটা দিয়েও আরও ধরেন 6-7 মাস চলবে আর কি, বছরখানি চলবে বুটস্ট্র্যাপ 3.3.6 দিয়ে। 3.6 ভার্সন কত দেখছেন না, 3.6 লেখা, হ্যাঁ 3.3.6। সো এটা অ্যাকচুয়ালি আমরা শিখবো। আমি প্রথম শিখছিলাম বুটস্ট্র্যাপ 2 শেখার পর শফিউল আলম স্যার এবং অন্তিকা ম্যাডামের কাছে আমি বুটস্ট্র্যাপ শিখেছিলাম। সো সেখান থেকে পরে 3-তে কনভার্ট করে নিয়েছি নিজেকে বাসায় পড়ে। সো এখন 4ও পড়াশোনা করতেছি, 4 শেখার জন্য আর কি, মানে কি কি চেঞ্জ আসছে সেখানে এভাবে আর কি। সো বিষয়টা বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে কি সবচেয়ে সহজ এবং মানে ডিজাইনের আর কি, এবং যে কঠিন বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমরা ওভারকাম করেছি। সো যদিও বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই কোনো না কোনো একটা টেকনিক ইউজ করে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা যে টেকনিকটা ইউজ করে ওইটা সেম গ্রিড ভিউ সিস্টেম। সো গ্রিড ভিউ সিস্টেম আমরা জানি না, বুটস্ট্র্যাপ সেম ওই একটা টেকনোলজি ইউজ করে গ্রিড ভিউ। আর গ্রিড ভিউ টেকনোলজিতে কি ইউজ করা হয় বলেন তো? তাই না, গ্রিড ভিউ টেকনিকে বলা আছে কি, পুরো কোনো একটা পেজের পুরো ওয়াইডটাকে 100% ধরে 12টা কলামে ভাগ করে নিতে বলছে প্রথমে, তারপরে এলিমেন্টগুলোকে প্লেসমেন্ট করতে বলছে। সো দুই একটা এলিমেন্টের নাম বলেন তো। গ্রিড ভিউ সিস্টেম কি বলছে? রেসপন্সিভ গ্রিড ভিউ সিস্টেম বলছে যে পুরো একটা ওয়েব পেজের পুরো ওয়াইডটাকে 100% ধরে তাকে 12টা কলামে ভাগ করতে বলছে এবং এরপর কলাম অনুযায়ী এলিমেন্টগুলোকে প্লেসমেন্ট করতে বলছে এবং প্রত্যেকটা কলাম থাকবে কিসের মধ্যে? একটা রোর মধ্যে। সো তাহলে এলিমেন্টগুলো কি কি? যেমন লোগো একটা এলিমেন্ট, ব্যানার একটা এলিমেন্ট, মেনু এটা একটা এলিমেন্ট, কন্টেন্ট, বিগ ফুটার, প্রত্যেকটা একটা এলিমেন্ট আমরা বলতে পারি। সো আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, এখন দেখেন এখান থেকেও কিন্তু আমরা আস্তে আস্তে বুটস্ট্র্যাপ সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নিতে পারেন। আমাদের এখানে ধরেন আজকে হচ্ছে আমাদের 22 নাম্বার ক্লাস। তো বুটস্ট্র্যাপ আপনাকে অনেক জানতে হবে, আপনি ডিজাইনার হতে গেলে অনেক জানতে হবে, এটা কোনো বিকল্প নাই। আর এটা ধরেন যে আমরা এখান থেকে মোটামুটি আপনাদের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তারপরে যদি আপনার আরো নিজেকে আরো অনেক ডেভেলপ করতে হবে। সো আমরা বুটস্ট্র্যাপের উপর এরপরে সবগুলো ক্লাসে বুটস্ট্র্যাপের হবে। হ্যাঁ, ধরেন আপনাদের আর যেটা হবে সেটা হচ্ছে 2টা ক্লাস যাবে ফুললি প্রেজেন্টেশনের উপরে। 2টা ক্লাস, একটা হচ্ছে HTML CSS এর ফাইনাল প্রজেক্ট আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে ফাইনাল প্রজেক্ট। এরপরে 2টা ক্লাস যাবে পরীক্ষা, 4টা ক্লাস যাবে আর কি। টোটাল ক্লাস মানে কয়টা আছে আমাদের? আর 12টা। আজকে 22 নাম্বার ক্লাস,
14টা আছে, 14টা আছে, তখন 4টা যাবে এর মধ্যে, আর 10টা, তো 10টা ক্লাস পাবেন আজকেরটা সহ, আজকেরটা দিয়ে অনেক ক্লাস। ঠিক আছে, 10টা ক্লাস খারাপ না আর কি বুটস্ট্র্যাপ শেখার জন্য বা অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আর কি। সো এখানে দেখেন আমরা গেটিং স্টার্টে যাচ্ছি, এখান থেকে দেখি কিছু বিষয় জানা যায় কিনা। সো এখানে অনেক কিছু বলা আছে বুটস্ট্র্যাপের। সো বুটস্ট্র্যাপ হিস্টোরি দিয়ে যদি আমরা যাই, কাস্টমাইজে যাচ্ছি, ব্লগে যাই, বুটস্ট্র্যাপের সুন্দর আর একটা নাম আছে, নামটা আমার মধ্যে মনে পড়তেছে না, আমরা এখানে দেখাচ্ছি, ওয়েট। জাস্ট আ মিনিট, bootstrap.com/about এ যান, এরকম একটা পেজ আসছে না? এখানে দেখেন বুটস্ট্র্যাপের ছোট্ট একটা হিস্টোরি বলা আছে। কি বলা আছে দেখেন, অরিজিনালি ক্রিয়েটেড বাই এ ডিজাইনার অ্যান্ড এ ডেভেলপার অ্যাট টুইটার, মানে টুইটারে ওনারা জব করতো আর কি দুইজন। সো বুটস্ট্র্যাপ হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক অ্যান্ড ওপেন সোর্স প্রজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো বুটস্ট্র্যাপ ওয়াজ ক্রিয়েটেড এট টুইটার ইন মিড 2010-এর মাঝামাঝিতে এটা তারা ক্রিয়েট করছে বাই, এটা হচ্ছে মার্ক অট্টো এবং জ্যাকব থর্নটন। প্রিয় টু বিগিন অ্যান ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ ওয়াজ নোন অ্যাজ টুইটার ব্লুপ্রিন্ট, রাইট, এটা আমি খুঁজতেছিলাম। তো বুটস্ট্র্যাপের একটা নাম আছে, নামটা কি? ব্লুপ্রিন্ট, হ্যাঁ। সো এটাকে ওই ওয়াজ নোন অ্যাজ টুইটার ব্লুপ্রিন্ট হিসেবে কিন্তু এটা পরিচিত। সো এ ফিউ মান্থ ইনটু ডেভেলপমেন্ট টুইটার হ্যাজ ফাস্ট, এখানে বেশ কিছু বিষয় লেখা আছে। অরিজিনালি রিলিজড অন, এই যে দেখেন ওরা তো ওই 2010-এর মাঝামাঝির দিকে তারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ শুরু করে বা একটু একটা স্টেজে নিয়ে আসে, কিন্তু অরিজিনালি রিলিজড অন ফ্রাইডে, শুক্রবার অগস্ট 19, 2011। সো অগস্ট মাসের 19 তারিখে এটা কিন্তু রিলিজ হয় 2011 সালের। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তারা আগে থাকে। এখানে টিমের এখানে লেখা আছে দেখেন, বুটস্ট্র্যাপ নিয়ে যারা কাজ করতেছে, বুটস্ট্র্যাপ ইজ মেইনটেইনড বাই দ্য ফাউন্ডিং টিম অ্যান্ড স্মল গ্রুপ অফ ইনভলভেবল কোর কন্ট্রিবিউটর, মানে বুটস্ট্র্যাপ ডেভেলপমেন্টে যারা কাজ করতেছে উইথ দ্য ম্যাসিভ সাপোর্ট অফ অ্যান্ড ইনভলভমেন্ট অফ আওয়ার কমিউনিটি, মানে যারা বুটস্ট্র্যাপ কমিউনিটিতে 7জনের একটা টিম থাকার কথা। এখানে দেখেন 1 2 3 4 5 6 7জন একটা টিম আছে। এই যে প্রথমটা হচ্ছে মার্ক অট্টো, জ্যাকব থর্নটন, চ্যারিস রেবার, তারপরে কি আছে জুলিয়ান। সো এই 7জন এরা অ্যাকচুয়ালি এই টিমটা নিয়ে কাজ করতেছে আর কি। এরপর আরো কিছু বিষয় আছে, স্যাস টিম আছে, এগুলো অনেক কমপ্লেক্স ইস্যু আর কি, এগুলো এখন মাথায় ঢুকায় না। ঠিক আছে, এটা একটা মানে যদি এতটুকুন বলি, এটা একটা প্রোগ্রামিং এর মতো। আমরা যেমন জাভাস্ক্রিপ্ট শিখছি, ঠিক আছে, তখন কি করা হয়েছে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে সেই ভ্যালু নিয়ে কাজ করা হয়েছে না? তো আমরা এরকম করতে পারি, জাস্ট এতটুকুন বলে রাখি আর বলবো না। সেটা হচ্ছে যে ওই সিএসএস এর প্রপার্টিগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এবং সেই ভেরিয়েবলটাকে আমরা বারবার ইউজ করতে পারি, তার নামই হচ্ছে স্যাস। ইয়াস, এটা একটা প্রোগ্রামিং এর মতো সিএসএস এর, এটা অনেক কমপ্লেক্স ইস্যু আর কি। সো এই ধরনের কিছু কাজও বুটস্ট্র্যাপের মধ্যে আছে না। হ্যাঁ, সো এটা জাস্ট দেখতে পারেন আর কি আস্তে আস্তে পরে। সো এখন এটা আমাদের ইস্যু না আর কি, আমাদের ইস্যু হচ্ছে বুটস্ট্র্যাপে আর কি। সো এভাবে কিন্তু আমরা এখান থেকে getbootstrap.com এখানে আসলে এই লেটেস্ট নিউজ পাবেন। এবং যেহেতু ডিজাইন নিয়ে কাজ করতেছেন, এখানে একটা বিষয় কি, কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, আপনাকে শুধু বুঝতে হবে জিনিসটা অ্যাপ্লিকেশনটা কেমন। আপনি কোনো কিছুই মুখস্থ করতে হবে না আপনাকে, কিন্তু আপনাকে প্রচুর প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে, এরকম একটা অবস্থা চলে আসবে আর কি। এই লেভেলের প্র্যাকটিস করা লাগবে, তাহলে না একটা ভালো ডিজাইনার হওয়া যাবে। আর কখনো কোনো কিছুতে গ্যাপ রাখা যাবে না, যে আমি একটা কাজ করতেছি, করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে জিনিসটা আসলে কি হইতেছে। মানে কোনো একটা জিনিস ঘটানোর আগে আগে জিনিসটা বুঝতে হয় আমাদের, যে না আসলে জিনিসটা এইভাবে কাজ করতেছে, দেন আপনাকে ওটা প্র্যাকটিক্যালি করতে হবে। প্র্যাকটিক্যালি করার পর যখন দেখবেন আউটপুট দেখার আগে আগে চিন্তা করতে হয় যে এটা এরকম হতে পারে, এবার আপনি আউটপুট দেখবো আমরা। যদি আউটপুট এরকম হয় দেন ওকে, আর যদি না হয় তাহলে আমাকে কেন হইলো না বা কি কারণে এরকম হলো, এই জিনিসটার অ্যান্সার কিন্তু বের করে নিতে হবে।
আর সবচাইতে ভালো মাধ্যম হলো, আমরা শফিউল আলম স্যার একদিন বলছিল যে এভাবে মানে এর কাছে দৌড়াদৌড়ি না করে আপনি যখন যে প্রবলেমে পড়বেন সাথে সাথে সেটা গুগলে সার্চ দিবেন, যে এটা আমি বুঝতেছি না, গুগলে সার্চ দিলাম হোয়াট ইজ দিস, ওইটা ও সার্চ দিয়ে দেন, দেখবেন আপনি একটু আধা ঘন্টা সময় ব্যয় করলে এটা পারবেন। এটাই হচ্ছে শিখার মেন রুলস আর কি। কারণ আপনি এখন বুটস্ট্র্যাপ 3 শিখতেছেন, দুদিন পর কি আবার 4 শিখবেন? আবার কি আপনি পয়সা দিয়ে শিখবেন, মানে আবার কোথাও ট্রেনিং শিখবেন? তখন নিজে নিজে আপগ্রেড, যদি আপনি এই ট্র্যাকে থাকতে চান নিজে নিজে আপগ্রেড করে নিতে হবে আর কি। সো বুটস্ট্র্যাপ হিস্ট্রি সম্পর্কে জাস্ট এতটুকু আমাদের জানলে হবে, কবে এটা আসছে, কোথা থেকে আসছে, কে বানাইছে, এরকম বলা যাবে না যে একটা কথা, তাহলেই হবে। দুইজনের নাম উঠে আসছে মোটামুটি। মার্ক আর হচ্ছে জ্যাকব। কত সালে আসলো বুটস্ট্র্যাপটা? 2011 অগস্টে আর কি, অগস্টে আসে। এখানে আরো বেশ কিছু বিষয় জানতে পারবেন। এছাড়া উইকিপিডিয়া আছে, আমরা যদি উইকিপিডিয়া যাওয়ার অনেক ডিটেইলস ইনফরমেশন জানতে পারবেন। উইকিপিডিয়া কিভাবে যাবেন? এখানে গুগলে লেখা সার্চ দিলাম বুটস্ট্র্যাপ হিস্টোরি। হ্যাঁ হ্যাঁ স্পেস, এই যে ওই তো ইয়া ও কিন্তু বলে দিছে যে উইকিপিডিয়া যেটা। হ্যাঁ ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটা ভাস্ট ইনফরমেশন জানতে পারবো আমরা আর কি। মানে যখনই কোনো একটা জিনিস আমরা বুঝতে পারবো না তখন কিন্তু এখানে এসে পড়াশোনা করে জিনিসটা বের করতে হবে যে অ্যাকচুয়ালি কি, যে বুটস্ট্র্যাপ অরিজিনালি নেম কি, টুইটার ব্লুপ্রিন্ট was developed by Mark Thornton, Jacob Thornton and Twitter was a framework। এটা আর কি ভাই বলা হয়েছে তার আর কি। এখানে বিশাল ইতিহাস আছে তাদের সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমরা ইতিহাস জানবো, সব কিছু করবো, কিন্তু আমাকে তো বুটস্ট্র্যাপ নিয়ে কিভাবে কাজ করবো আমরা সেটা তো আমাকে জানতে হবে। কাজ করতে যায় প্রবলেম হবে, তখনই আমাদের প্রবলেমে পড়লেই শেখা হবে, এটা হচ্ছে আসল বিষয়। সো বুটস্ট্র্যাপ যেহেতু বললাম যে বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি কিছুই নয়, সেখানে কিছু সিএসএস এর ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসগুলোকে নিয়ে নিয়ে আমাদের ইউজ করতে হবে, আর কিছুই না। তার মানে কিছু ফাইল আছে, তো ক্লাসগুলো কোথায় থাকে? ফাইলের মধ্যে থাকবে, তার মানে সেই ফাইলগুলো আমার দরকার, তো এই জন্য বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে নিতে হয় আর কি। সো এবার সবাই আমরা getbootstrap.com এর হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডাউনলোড বুটস্ট্র্যাপ নামের একটা অপশন আছে, পাওয়া গেছে? এখানে ক্লিক করি আমরা। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু বিষয় আছে, ডাউনলোড বুটস্ট্র্যাপ। এখান থেকে এই প্রথম যে অপশনটা আছে এখানে বুটস্ট্র্যাপ ডাউনলোড সোর্স বা ডাউনলোড স্যাস এগুলো দরকার নেই, আমরা শুধু বুটস্ট্র্যাপ ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা দুটো ভাবে করা যায়, সো আমরা একটা ভাবে এখন শিখি, তারপর পরেরটা পরে করব। সো বুটস্ট্র্যাপ ডাউনলোড করে আমরা, হ্যাঁ অনেক ছোট একটা বিষয় আর কি। সো সবাই ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করতে পারছেন, ডাউনলোড করে এটাকে এক্সট্রাক্ট করেন, আনজিপ করেন, এটা আনজিপ করেন, এক্সট্রাক্ট ফাইল। আমি আনজিপ করতেছি। ডাউনলোড করার পর এখান থেকে ক্লিক করবেন শো ইন ফোল্ডারে যান। হ্যাঁ ডাউনলোড করছেন, ডাউনলোড হয়েছে না, ওখানে একটা ক্লিক করেন। আপনারা কি সবাই ইয়েতে আছেন, এটার নাম কি, গুগল ক্রোমে আছেন? তাই যে নিচের এখানে একটা ক্লিক করেন, এই যে তীরচিহ্নের এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে যান। শো ইন ফোল্ডারে আসলে এভাবে পাচ্ছেন না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দেন। প্রথমটা এক্সট্রাক্ট ফাইল দিলে দেখেন এখানে এক্সট্রাক্ট হয়ে এরকম ওই নামের একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে, বুটস্ট্র্যাপ 3.3.6 ডিস্ট আসছে। এটার ভিতরে যান, এটার ভিতরে গেলে দেখবেন ওই নামের আরো একটা ফোল্ডারে আছে, ওটার ভিতরে গেলে দেখবেন 3টা ফাইল আছে, সিএসএস, ফন্ট আর কি জেএস, তাই না? এই 3টা ফাইল সবাই পাইছি আমরা? আপনি পাইছেন? কোথায় আছেন এখন? আসে নাই কে কে? পেছনে শাওয়ার থেকে আসেন। আপনার নাম কি? মিজান সাহেব। আপনি পাইছেন? কোথায় আছেন এখন? আপনি এই 3টে ফোল্ডার পাইছেন, সিএসএস, ফন্ট, জেএস?
এবার একটু খেয়াল করেন, চুপচাপ বসে থাকা যাবে না, ঠিক আছে? কোনো প্রবলেম হলে মানে বলতে হবে যে প্রবলেম হচ্ছে। আপনি এটা ক্লোজ করেন। কোনটা আপনার বুটস্ট্র্যাপ কোনটা? রাইট বাটন ক্লিক করেন, সবার উপর থেকে 2 নম্বরটা হয়তো ক্লিক করেন। হ্যাঁ, ওকে দেন। হয়ে গেছে, উপরের দিকে যান, দেখেন এটা ফোল্ডার হয়ে গেছে। উপরের দিকে ওঠেন, উপরের দিকে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কোথায় আছে? ওই তো এটা। হ্যাঁ, ওখানে যান, ক্লিক করেন, ওখানে ঢুকেন, ওই তো এটা। হ্যাঁ, ওই যে। হ্যাঁ, ঠিক আছে, এবার ঘুরেন। এই 3টা ফোল্ডারের কথা বলতেছিলাম। হ্যাঁ, তাহলে সিএসএস, ফন্ট আর জেএস, এই 3টা ফোল্ডার আমরা পাচ্ছি আর কি। এবার আমি একটু সংক্ষেপে কিছু বলার চেষ্টা করতেছি। দেখেন, তো সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা যদি যাওয়ার পর দেখেন যে বুটস্ট্র্যাপ, আমি একটু দেখাচ্ছি আগে, এরপর একটু প্রজেক্টরের মনিটরের দিকে খেয়াল করেন, তারপরে আপনারা একটু 2-3 মিনিট ঘাটাঘাটি করেন। সো বুটস্ট্র্যাপ এর মধ্যে আসার পর দেখলাম আমরা 3টা ফোল্ডার আছে, সিএসএস, ফন্ট আর জেএস। সো সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা যদি যাই, এখানে দেখবো বেশ কিছু ফাইল আছে। সো মেইনলি আপাতত আমাদের মাথা ঘামানোর দরকার নাই, মাথা 2টা জিনিস নিয়ে ঘামালে হবে, bootstrap.css আর bootstrap min.css। সো আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে bootstrap min.css। এই ফাইলটা একটু এডিট করে দেখি এর মধ্যে কি আছে। যেহেতু সিএসএস ফাইল, আমরা এডিট উইথ নোটপ্যাড করতে পারি। সো নোটপ্যাড করার পর দেখেন এই ধরনের একটা লাইন চলে আসছে, এইভাবে বিশাল এক লাইনের সব বুটস্ট্র্যাপ। এটা কিন্তু একটু বোঝা মুশকিল হচ্ছে আমাদের জন্য, তাই না? যদি আমরা বুঝতে পারতেছি এই যে বিফোর, এটা কি বিফোর, এটা কি বলেন তো? সুডো ক্লাস না সুডো এলিমেন্ট? সুডো ক্লাস, সুডো এলিমেন্ট। ক্লাস কিভাবে হয়? রোর পরে আফটার ইউজ করছিলাম, ওটা কি সুডো ক্লাস ছিল না এলিমেন্ট ছিল? সুডো এলিমেন্ট। সুডো ক্লাস কোনো একটা এলিমেন্টের পুরো জিনিসের উপর কাজ করে, আর এলিমেন্ট কিসের উপর কাজ করে বলেন তো? সুডো ক্লাস কাজ করে কোনো একটা HTML এর পুরো এলিমেন্টের উপরে, আর এলিমেন্ট, সুডো এলিমেন্ট কাজ করে কার উপরে? এলিমেন্টের একটা নির্দিষ্ট অংশের উপরে, তাই না? এলিমেন্টের একটা নির্দিষ্ট অংশের উপর কাজ করে। সো দেখেন, এটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপের মানে সংক্ষিপ্ত ভার্সন আর কি। সো এখানে যে কোডগুলো আছে bootstrap min.css, এখানে আমরা যেটা দেখলাম, এখানে যে বিষয়গুলো আছে এটা দেখে আমাদের একটু মানে পড়তে একটু ঝামেলা হচ্ছে, তাই না? এভাবে পড়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আর কি। সো আমরা এটাকে চাইলে এইখানে যে ফাইলটা আছে সেম ফাইলটাই bootstrap.css এখানেও আছে। এটা একটু এডিট করে ওপেন করে দেখি। এবার দেখেন, এগুলোর পরিচিত মনে হচ্ছে না? যখন বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা ইউজ করব, কোনো একটা ক্লাস ইউজ করলাম, ইউজ করার পরে এরকম হয়ে গেল। এবার আমরা যদি জানতে চাই যে অ্যাকচুয়ালি কী কারণে এরকম হইলো, তখন আমাদের একটু দেখা দরকার না? সো তখন আমরা চাইলে এখানে ফাইলে এসে ওই ক্লাসের নাম দিয়ে সার্চ করে খুঁজে বের করে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কেমন। ঠিক আছে না? এখানে দেখেন, এখানে কিন্তু বেশ কিছু মিডিয়া কোয়েরিও আছে, দেখতে পাবেন। আমরা মিডিয়া কোয়েরির সাথে পরিচিত আছি। প্রায় 7000-এর মতো লাইন আছে এখানে। এই যে @media দেখেন, না ভারী হবে না, এটা সাইজ একেবারেই কম, কিলোবাইট, মেগাবাইটও না। সো মিডিয়া, হ্যাঁ মিডিয়া দেখেন, @media মিনিমাম ওয়াইড এত পিক্সেল, এগুলো পরিচিত না? এগুলো কিন্তু পরিচিত আমাদের, নেভার ফিক্সড, এই যে @media। সো এগুলো সবই কিন্তু পরিচিত আমাদের, এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা জানি না। তো সেগুলো কি করতে হবে? যেগুলো আমরা জানি না সেগুলো কিন্তু আমাদের গুগলে সার্চে জেনে নিতে হবে। 2-1টা প্রপার্টি হয়তো আমাদের না জানা থাকতে পারে। যেমন এখানে দেখেন পজিশন, এটা জানেন না? টপ, রাইট, বটম, লেফট। জেড ইন্ডেক্সটা মনে হয় ক্লাসে দেখাই নেই না? আচ্ছা, জেড ইন্ডেক্সটা কিছুই না, খুবই ফালতু একটা জিনিস। ব্যাকগ্রাউন্ড কালার, এটা জাস্ট কোনো একটা এলিমেন্টের উপর দিতে হয় আর কি। এটা আমাদের আসলে দেখানো উচিত ছিল যখন আমরা গ্যালারি তৈরি করি, বাট মানে ধরেন যে সময় হয়ে ওঠে না আর কি দেখানোর জন্য। সো আদারওয়াইজ কিন্তু এই যেখানে দেখেন ফিল্টার, এই ফিল্টারটা হয়তো দেখানো নেই আমাদের। হ্যাঁ, সো ফিল্টারটা গুগলে সার্চে দেখে নেবেন। হোয়াইট স্পেস, এটা আমরা জানি, ওয়ার্ড র্যাপ, নর্মাল, নো র্যাপ, বিভিন্ন কিছু আছে। হোয়াইট স্পেস দেখানো হয়েছিল কলাম কাউন্টের সময়। কলাম কাউন্ট দেখে নেই, CSS3 প্রপার্টি, কলাম কাউন্টের সময় এটা দেখাইছি।
তারপরে লেটার স্পেসিং, এগুলো টেক্সট শ্যাডো, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট লাইন, সবগুলো প্রপার্টির সাথে কিন্তু আমরা কম বেশি পরিচিত আছি। সো দুই একটা যা হবে না সেটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। এবার এইভাবে দেখেন কত লাইন আছে টোটাল, প্রায় 6700 বহুত লাইন কিন্তু আছে। আচ্ছা, তাহলে দেখেন বুটস্ট্র্যাপ এই ফাইলটা আর এই ফাইলটা কি একই কন্টেন্ট হোল্ড করে। এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত ভার্সন, এটা আমরা ইউজ করব, আর এটা হচ্ছে একটু ওয়াইডলি, এটা হচ্ছে সিএসএস। এরপরে ফন্টের মধ্যে যদি যাই, আদার যে ফোল্ডারগুলো আছে এগুলো নিয়ে এখন আমাদের মাথা ঘামানোর দরকার নাই। বুটস্ট্র্যাপ css.map, theme.css, এগুলো আপাতত আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা সময় মতো সব বুঝে যাব। এরপরে ফন্টের মধ্যে এখানে যে আমরা এক্সটার্নাল ফন্ট অ্যাড করছি না, মনে আছে টিটিএফ এক্সটার্নাল ফন্ট অ্যাড করে দেখানি আপনাদের, আসলে দেখে নেই, দেখাইছি তো। দেখে নেই শিবলু, এটা একটা জরুরি ইস্যু ছিল, এটা দেখি নেন আর কি। আচ্ছা, এটা দেখাবো, যেটা শেষ করেছিলাম এটা শেষ করি। বুটস্ট্র্যাপ শুরু করার আগে এটা দেখাবো, একটু মনে করে দিন আমাকে। হ্যাঁ রিপন, এক্সটার্নাল ফন্ট কীভাবে অ্যাড করে এটা দেখাই দেবো। সো এক্সটার্নাল ফন্ট এর জন্য বিভিন্ন ধরনের এখানে ইউজ করা যায় আর কি, এরা এভাবে ইউজ করে নিচ্ছে আর কি। সো এখানে বেশ কিছু ফন্টের আছে, এগুলো দেখবো আমরা। এক্সটার্নাল ফন্ট কীভাবে অ্যাড করে, দেন জেএস, জাভাস্ক্রিপ্টের এগুলো তো আমরা করেছি দেন এক্সটার্নাল ফাইল জাভাস্ক্রিপ্টের। সো এখানে দেখেন bootstrap.js, bootstrap.min.js, সেম একই জিনিস, কন্টেন্ট করে সেম জিনিসই, বাট এটাকে বলা হয় কি, আপাতত আমরা বলতে পারি এভাবে যে এটাকে সংক্ষিপ্ত রূপ আর কি। এটা একটু হ্যাঁ হ্যাঁ, এটা ওদের মতো করে বলছে যেন আমরা এটা কোনো এডিট করতে না পারি। এখানে এডিট করা যাবে না, এখানে না শুধু কোনো জিনিস এডিট করা ঠিক না। আপনি যদি কারো কাছ থেকে কিছু নেন সেটা একবারে তার মতো করেই নেবেন, সেখানে এডিট করা উচিত না। তাহলে এখন আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে কোনো একটা টেমপ্লেট তৈরি করব, তখন কি আমাদের সিএসএস থাকবে না? অবশ্যই থাকবে। তার জন্য আলাদা একটা ফাইল তৈরি করে নিব আমরা, হ্যাঁ। বাট ওদের ফাইলে দেখেন, যেমন দেখেন bootstrap.min.js, এই ফাইলটা দেখে আমাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হচ্ছে জিনিসটা কি, কিন্তু আমি যখন এটা ওপেন করবো আপনারা কিন্তু বুঝে যাবেন জিনিসগুলা। দেখেন, কারণ এগুলো আপনার এবার একটু বোঝা যাচ্ছে না। ফাংশন আমরা করছি না, এই যে ফাংশন, এটা কি ফাংশনের নেম না, এটা হচ্ছে ফাংশন, ফাংশনের নেম। এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে কি ফাংশন ডেফিনেশন। হ্যাঁ, হয়তো ফাংশনের ভিতরে অনেক কিছু আছে যেটা হয়তো আমাদের ওভাবে আমাদের মানে এগুলো হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কমেন্টস করে দেওয়া আছে জিনিসটা কি, ফাংশন, মুভ এলিমেন্ট, এটা কি কারণে হয়েছে। এগুলো বুঝে যাবেন আস্তে আস্তে, লেগে থাকেন, লেগে থাকলে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, কেন ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এভাবে কিন্তু মানে ফাংশনের ভিতরেও তার একাধিক ফাংশন ইউজ করছে। সো এখান থেকে আমরা ইউজ করব bootstrap.min.js, আর সিএসএস ফাইল, সিএসএস ফোল্ডারের মধ্যে থেকে আমরা ইউজ করব bootstrap.min.css। এই দুইটা ফাইল আমাদের লাগবে। এবার আমরা ডাউনলোড করার পর আমরা যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো কিন্তু এবার আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব, যে আমরা তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে ফার্স্ট আমরা কোনো কিছু তৈরি করতে চাচ্ছি ফার্স্ট। তাহলে সেক্ষেত্রে সবাই এবার নেটবিনসটা ওপেন করেন। নেটবিনসটা ওপেন করার পর হ্যাঁ ফন্টটা দেখাবো এখন। আমরা হচ্ছি ওয়েব ডিজাইন ব্যাচ 10। আপনাদের লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো দেখানো হয়েছিল তার উপর কি কোনো প্র্যাকটিস করছেন বাসায়? কি করছিলেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হচ্ছে, মানে কন্টেন্ট ধরে করা হয়, এই কন্টেন্ট ধরে করলে সেটা চেঞ্জ হয়, পুরো ব্যাকগ্রাউন্ডটা ইউজার ইনপুট দিবে, ইউজার বলে দিবে কি কেমন হবে না হবে, করতে শিমু প্র্যাকটিস করছিলেন বাসায়? আমার একটা ইনপুটের যে বদগুলি আছে না, কালার চেক কম্বিনেশন, ওইটা নামে আমি কাজ করছি। কালার দিয়ে আমি করতে পারি, যে কোনো কালারে আমি সেট করতে পারি, এরকম সমস্যা না।
সমস্যা ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারতেছি ওটার আবার কন্টেন্ট বডির মধ্যে দিয়ে দিবেন। বডিতে পারতেছি কেন পারবেন না? আচ্ছা যাই হোক, বডির মধ্যে উইন্ডোজের অনলোডে কল করা যায়, পারবেন, লেগে থাকেন পারবেন। এত সহজ হলে তো ভালোই, একটা জিনিস 2 দিন ঘাটাঘাটি করেন না একটু। আমরা এগুলো অনেক বহুত কষ্ট করে শিখছি, আমরা অনেক কিছু আপনাদের বলে দিচ্ছি যেটা আমাদের কেউ বলে দেয় না, আমাদের পড়ে পড়ে শিখতে হয়েছে। সো আজকে আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি কাজ করার জন্য, ডে 22। ডে 22 এর মধ্যে আমি প্রথমে একটা HTML ফাইল নিচ্ছি। HTML ফাইল নিয়ে নেই, আমরা বললাম CSS font .html। সেরকম CSS font একটা HTML ফাইল নিয়ে নিলাম। এবার টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি ডকুমেন্টটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে CSS ফন্ট ইউজ করে সেটা আমরা এখানে প্র্যাকটিস করব। তার জন্য টাইটেলটা কি হওয়া উচিত বলেন তো? এক্সটার্নাল ফন্ট ইউজ, এক্সটার্নাল ফন্টস। এবার বডির মধ্যে একটা ডিভ আছে না, ডিভের মধ্যে আমরা একটা হেডিং নেই। আমি বললাম দিস ইজ এ হেডিং এবং আমরা একটা প্যারাগ্রাফ নেই, বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। এবার এটাকে আমরা ব্রাউজার আউটপুটে নিয়ে আসি। ওয়েব ডিজাইন বেস 10। এরকম আসছে না আমাদের, দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন ধরেন আমি এগুলোর ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করব? এবার আমরা যদি একটা ইন্টারনাল CSS লিখি এভাবে, মেটার নিচে স্টাইল দিয়ে শুরু করি এবং স্টাইল দিয়ে শেষ করলাম। এখন আমি ধরেন বললাম H1 দিয়ে এখানে যদি বলি কালার, আমি যদি বলি রেড, চেক করি কালারটা রেড হয়ে গেছে না? এবার যদি বলি ফন্ট সাইজটা বললাম 30 পিক্সেল, ফন্ট সাইজটা বললাম 30 পিক্সেল। দেখেন আউটপুট কি হয়, ফন্ট সাইজটা একটু বড় হয়ে যাবে না? H1 তো এমনিই বড়, সো 30 না বলে এখানে বলে দিলাম 50 পিক্সেল, 50 বলে দিলাম, বড় হয়ে গেছে না? দিস ইজ এ হেডিং। আচ্ছা, এবার এখানে ডিফল্ট একটা মানে ফন্ট যে আসছে, ডিফল্ট একটা ফন্ট ফ্যামিলি থাকে। সো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের ইউজ করতে হয় কি? ফন্ট ফ্যামিলি। এই যে ফন্ট ফ্যামিলি পাইছি আমরা। ফন্ট ফ্যামিলিতে যান, আসছেন, এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন। দেখেন এখানে কিছু জিনিস দেখাচ্ছে, কার্সিভ, ফ্যান্টাসি, ইনহেরিট, ইনিশিয়াল, মনোস্পেস, তারপরে সান শরীফ। সো এগুলো হচ্ছে ডিফল্ট যে কয়টা থাকে। এখন একটু খেয়াল করি আমরা, দেখেন এখানে এরকম হেডিংটা আছে না,
এবার এখানে ফন্ট ফ্যামিলি থেকে আমরা এটা চেঞ্জ করে আমরা কার্সিভ করে দিব। এবার ব্রাউজারে চেক করে দেখেন ফন্টের স্টাইলটা কি চেঞ্জ হয়ে গেছে না? তারপরে আবার এই কার্সিভটা চেঞ্জ করে আমরা যদি বলে দেই শরীফ এবং কিন্তু এরকম হয়ে গেছে। আমরা যদি বলি সান শরীফ বা মনো স্পেস, এরকম হয়ে গেছে না? তারপরে আমরা বুঝতে পারতেছি যে ফন্ট ফ্যামিলি এই প্রপার্টিটা ইউজ করে আমরা ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করতে পারতেছি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে আছে এই কয়টা। এখন ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ক্লায়েন্ট আমাদেরকে ফন্ট দিয়ে দিবে যে এই ফন্টটা আপনি আমার এই প্রজেক্টের জন্য ইউজ করবেন। তার মানে এক্সটার্নাল ফন্ট আমাদের ইউজ করতে হবে। এখানে যে কয়টা ফন্ট আছে তার বাইরেও আমরা যেন ফন্ট ইউজ করতে পারি, কিভাবে করে সেটা আমাদেরকে জানতে হবে। সো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল কিছু এক্সটার্নাল ফন্ট ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা না দিয়ে দিলে আমরা নেট থেকে নামাই দেবো। সবাই ব্রাউজারে যান, ব্রাউজারে যে একটা গুগল ফন্টস লিখে সার্চ দেন, দেখেন গুগল স্পেস FONTS, গুগল ফন্টস লিখে সার্চ দিয়েছেন। সার্চ দেওয়ার পর ফার্স্ট যে ইউআরএলটা আসে google.com/fonts, এই সাইটটায় যান। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা চলে আসছে, এই ধরনের মুক্তাব্দি আসছে এরকম। আপনি গিটহাবে চলে গেছেন, গিটহাবে না, গুগল ফন্টস google.com। হ্যাঁ ওটাই তো, ঢুকেন ওটা, ওইটা না, প্রথমটা, হ্যাঁ তো এটা। তাহলে এখান থেকে দেখেন এখানে বেশ কিছু ফন্ট কিন্তু আছে, ঠিক আছে, অনেক আছে যেগুলো হয়তো অনেক সময় লাগবে দেখতে পুরোপুরি আর কি। হ্যাঁ ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাকে একটা ডাউনলোড করে ফন্ট দিয়ে দিবে তার কোম্পানির জন্য বা তার ব্র্যান্ডের জন্য। আর সে যদি বলে যে এটা ক্লায়েন্ট বলে দিবে, এটা তো আমরা কিভাবে বলবো বলেন? এখন ক্লায়েন্ট বলতে পারে, আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে খুঁজে নিতে পারি। এখন আমরা এখান থেকে দেখলাম ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি আপনার ইচ্ছে মতো একটা সুন্দর একটা ফন্ট বাছিয়ে দিন আমার জন্য, তখন আমি এখান থেকে খুঁজবো কোনটা আমার ভালো লাগে। এখন দেখেন এখান থেকে কোনটা ভালো লাগে, আমি দেখতেছি কোনটা আমার ভালো লাগে। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ফন্টের নাম। তাহলে এখান থেকে যদি আমরা দেখি নিচের দিকে যাই, এগুলো আমার ভালো লাগতেছে না। ক্লায়েন্ট নাম দিবে না, ক্লায়েন্ট ডিরেক্ট ফাইলটা দিয়ে দিবে। হ্যাঁ ফাইলটা দিয়ে দিবে, ক্লায়েন্ট ফন্টের নাম দিবে না কখনো। আমরা এখন একটু পরে দেখাচ্ছি আর কি, যে ফাইলটা আমরা ডাউনলোড করবো এবং একটা ফাইল ক্লায়েন্ট দিয়ে দিবে। কি ব্যাপার, ভালো লাগে না কেন কোনটা? আজকে সব একই রকম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ তোমার কাছে সবই একই রকম মনে হচ্ছে, ঘটনা কি? একটু মোটা সোটা দেখে নিতেছিলাম, এটা নেই। হ্যাঁ এটা নেই, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম আছে, ঠিক আছে। সো যে ফন্টটা আমাদের ভাল লাগলো, আমরা যে অ্যাড টু কালেকশন আছে না, অ্যাড টু কালেকশনে ক্লিক করেন, এভাবে কালেকশনে নিলেন। এবার কালেকশনে ক্লিক করছেন, এবারে এই যে উপরের দিকে ডান দিকে দেখেন এরকম একটা আইকন আছে না, নিচের দিকে তীর চিহ্ন, এখানে এটা ক্লিক করেন।
ক্লিক করলে এখানে দেখবেন ডাউনলোড ফন্টস আসছে। সো ইউ ডোন্ট নিড টু ডাউনলোড অফ দ্য ফন্ট টু ইউজ ইন ওয়েব পেজ, ইনস্টেড রেফার টু ইউজ দিস সেকশন ক্লোজ। এটা তারা ডাউনলোড করতে দিচ্ছে না। আচ্ছা, নাইস। তাহলে আমরা আরও খুঁজি কিছু, কি জানি এটা তাদের কি মনে হয়েছে। আমরা এটা চেক করি। হ্যাঁ, এটা কেন দিল না এটা তো বুঝতে পারলাম না বিষয়টা আর কি। এটাও দেয় না, এটা দিবে মনে হয়। এই যে এত কালেকশন করছি না, এই যে দেখেন এটা কি FJALLA, এটা দিবে মনে হচ্ছে, স্টিল দিচ্ছে না। তেমন আদর হুম, না আমরা এখান থেকে কালেকশন থেকে তো নেওয়া যায়। একটু কালেকশন দিচ্ছে এটাকে, স্টিল এখানে একটা জিপ ফাইল আসবে ডাউনলোড করার। এই জিবার আসছে, দেখছেন এরকম একটা জিপ ফাইল আসবে। আপনারা কি পেয়েছেন? আগেবারও ছিল, তাহলে আমি খেয়াল করিনি হয়তো। সো যে কোনো একটা ফর্ম চুজ করি আমরা এখান থেকে। ধরেন আমি এটাকে চুজ করলাম, একটু মোটা কাটা দেখে চুজ করি এটাকে। এই যে ওসওয়াল্ড তো একটু কালেকশনে আছেই, বাট দেখেন এখানে কিন্তু জিপ ফাইলটা নাই। এই তো আসছে, হ্যাঁ। এবার যে জিপ ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড দ্য ফন্ট ফ্যামিলি ইন ইউর কালেকশন অ্যাজ এ জিপ ফাইল। জিপ ফাইলের উপর ক্লিক করেন। জিপ ফাইলটা আসছে, জিপ ফাইলের উপর জিপ ফাইলটা আসবে না, হলে অন্য একটা দেন। এখানে মাঝে মধ্যে ওদের কিছু প্রবলেম থাকতে পারে ইন্টারনাল। সো আমি কিন্তু জিপ ফাইলটা নামিয়ে নিচ্ছি ক্লিক করে। যে কোনো একটা ক্লিক করেন, সেটা ডাউনলোড হলে জিপ ফাইলটা নিয়ে নিব আমরা আর কি। যে কোনো একটা ফন্ট ফ্যামিলি ডাউনলোড করেন এখান থেকে। ডাউনলোড করার সিস্টেম তো বলে দিলাম, অ্যাড টু কালেকশনে যাবেন, এরপরে উপরে ওটাতে ক্লিক করবেন। জান আমারটা এখনো হয়নি, হচ্ছে। আমারটা ডাউনলোড হয়ে গেছে, খেয়াল করেন। ডাউনলোড হওয়ার পর কি করতে হবে, ওই সেমভাবে যেখানে এখানে ক্লিক করলে শো ইন ফোল্ডারে আসবো। শো ইন ফোল্ডারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি fonts.zip নামে একটা জিপ ফোল্ডার চলে আসছে। এটাকে আবার আনজিপ করেন, এক্সট্রাক্ট ফাইল করার পর ওকে চাপ দিই। দেখেন এখানে fonts.zip নামের একটা ফোল্ডার কিন্তু চলে আসছে। এবার যদি এর মধ্যে যাই, এখানে দেখেন অনেকগুলো আসছে। ওই যে আমি যে কয়টা করছিলাম সবগুলোই কিন্তু আসছে, খেয়াল করছেন? ফাজিলা 1, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা ফাইল আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, দেখেন প্রত্যেকটার ভিতরে যায়, দেখেন এখানে টু টাইপ ফাইল TTF এটাকে বলা হচ্ছে। আমরা যেটা করব, ধরেন এই সবার কোনটা আসছে বলেন তো? এই তিনটা কি আসছে? কোনটা? ওসাল্ট আসছে, হ্যাঁ এটা ওসাল্টটা আমরা নেই, ঠিক আছে। এখানে দেখেন, হ্যাঁ, এই ওসাল্টের মধ্যে যেগুলো আছে, ওসাল্টের মধ্যে আমরা ওসওয়াল্ডের মধ্যে আমরা যে ফন্টগুলো আছে, ওসওয়াল্ড বোল্ড, এই যে ওসওয়াল্ড বোল্ড.ttf, খেয়াল করছেন? এই ফাইলটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাব।
ওই TTF ফাইলটাকে নিয়ে আসছি। এখানে যদি এইভাবে রাখতে হয়, ডিরেক্ট রাখা হয় না। এখানে কি লিখতে হবে, ফন্টস নামে একটা ফোল্ডার তৈরি করা, এটা হলো স্ট্যান্ডার্ড আর কি। তোর ভিতরে হ্যাঁ, ও যেখানে আমরা কাজ করতেছি ওই ফন্টের মধ্যে এটা রেখে দেবো আমরা। ফন্টস নামে একটা ফোল্ডারের মধ্যে ওটা রেখে দিলাম। এবার যদি আমরা আমাদের CSS-এ আসি, আসার পর এই সবার উপরে আর কি স্টাইল যেখানে শুরু হচ্ছে না, তার ইমিডিয়েট নিচেই এখানে লিখতে হবে হচ্ছে @font_face, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, FONT-FACE @font_face। এই কথাটা লেখার পর এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। আমাগুলো একবার চলে এসেছে, হ্যাঁ, ফোল্ডার আকারে আসে একবার শুধু ফন্ট চলে আসে। সবগুলো একবার সমস্যা নেই, আসুক। আপনি ওখান থেকে একটা নেন, যে কোনো একটা TTF ফাইল নেন। সো ফন্ট ফ্যামিলি এখানে বলে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি আমি এখানে বলে দিলাম যে কি বলে দিব, আমি বললাম BITM, একটা নাম দিতে হয়। এ বলতে হয় সোর্স, SRC, সোর্সের মধ্যে URL দিয়ে আমাকে ওই ফন্টের পাথটা বলে দিতে হবে। সোর্সের মধ্যে URL দিয়ে আমরা এখানে কোথায় যাব বলেন তো, ফন্টস ফোল্ডারের মধ্যে থেকে ওই যে oswald-bold.ttf নামে একটা ফাইল দিয়ে দিলাম। এই দুটো লাইন লিখলে হবে, আর লিখতে হবে না। ওকে দেন, ওকে, ইয়েস টু অল। উপর দিকে উঠে দেখেন আরো কোথাও আছে, উপর দিকে উঠেন। আছে ওর নামে কোনো ফোল্ডার হচ্ছে, কোনটা আনজিপ করলেন বলতেছি, দাঁড়ান। ওসওয়াল্ড আছে, OW, যে কোনো একটা নেন আপনি, ঢুকেন যে কোনো একটার মধ্যে। ওই TTF ফাইল আছে না, TTF ফাইলটা কপি করেন, এটাকে ক্লোজ করেন, এটাকে ক্লোজ করেন, এটা কপি করেন। হ্যাঁ, আপনার প্রজেক্টের মধ্যে পেস্ট করে দেন। বাস, এবার আপনার CSS কোডে আসেন, HTML এ আসেন, যেখানে কোড লিখছেন। হ্যাঁ, সো ফন্ট ফ্যামিলি দিয়ে এখানে দিতে হয় নাম। সো যে ফন্টটা আমরা নেট থেকে ডাউনলোড করলাম বা এই ধরনের একটা TTF ফাইল আমাদের ক্লায়েন্ট দিবে, বলবে যে এই ফাইলটা আপনি আমাদের প্রজেক্ট ইউজ করবেন বা সফটওয়্যারের সিস্টেম ইউজ করবেন, তখন ওইটাকে আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য @font_face, এটা হচ্ছে একটা সিনট্যাক্স CSS এর। আমরা যেমন @keyframe শিখেছিলাম না, এরকম @font-face, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে দিতে হবে কি ফন্ট ফ্যামিলি, এরপরে ফন্ট ফ্যামিলি দেওয়ার পর যে কোনো একটা নাম এই নামটা আমরা ইচ্ছা মতো দিতে পারেন, রিপন, রাকিব, হ্যাঁ ফন্টটা চেনার জন্য একটা নাম, ফন্টের নামটা ইউজ করতে পারি। হ্যাঁ পারেন, নামটা ইউজ করতে পারেন, যে কোনো একটা নাম দিতে হবে আর কি। এবার সোর্সের মধ্যে SRC, সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে URL এর মধ্যে ওই ফন্টটা যেখানে আপনি রাখছেন ওই লোকেশনটা বলে দিতে হবে, এই ফাইলের সাপেক্ষে ওর লোকেশনটা বলে দিতে হবে। এবার আমরা যদি এই ফন্ট ফ্যামিলির এখানে এসে মনো স্পেসটাকে উঠিয়ে দিয়ে আমরা যেখানে BITM লিখি, তাহলে কি হবে, তখন কিন্তু আমরা একটু চেক করে দেখেন আমাদের এখানে কি এরকম আছে না, দিস ইজ দ্য হেডিং। আমরা যখন রিফ্রেশ দিচ্ছি দেখেন চেঞ্জ হয়ে গেছে না, সবার কি চেঞ্জ হচ্ছে না আমার একাই হচ্ছে, হচ্ছে না? ভেরি সিম্পল, এই আর কিছু না। হ্যাঁ, এইভাবে আপনি কতগুলো পারবেন, ইচ্ছা মতো নামগুলো আলাদা রাখতে হবে। হ্যাঁ, এই ফন্টটাকে না, এখানে আপনি কমা কমা দিয়েও লিখতে পারেন, আলাদা আলাদা করাটাই ভালো আর কি। হ্যাঁ, এই ফন্টটাকে টোটাল হিসেবে পাবে মানে না না, সব পাবেন, আপনি যেখানে যেখানে কল করবেন সেখানে পাবে। হ্যাঁ ফন্ট হিসেবে লিখে
ফন্ট ফেসটা মানে ক্লাসটাকে আবার নতুন করে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ নতুন করে লিখে নেবেন। হ্যাঁ নতুন করে লিখে ফন্ট ফেসটা তো প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা আলাদা করতে হবে। একটার মতো লেখা যায়, বাট আমরা আলাদা আলাদা করে লিখবো আগে। আপনি কাজ করতে থাকেন, এরপর শিখে যাবেন কিভাবে একটার মধ্যে 100টা লেখা যায়, সমস্যা নেই। ঠিক আছে, কল করে দিলেই হ্যাঁ কল করে দিলে হয়, বাট এখন আপাতত আমাদের একটা একটা এইভাবে করলে হবে। আচ্ছা নাইস। এবার দেখেন এক্সটার্নাল ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে গেলাম। সো বিষয়টা ছিল এরকম আর কি। সো এটা সবাই হয়েছে আপনার? আর সামির, সো এটা যদি হয়ে যায়, এই মেয়েটার কি হয়েছে আজকে আপনার পিছনে যে থাকে শাকিলা, ফোন দেন নাই? আপনাদের ক্লাসমেট, আপনাদের মধ্যে কোনো মানে বুঝলাম না, কোনো ইউনিটি নাই। অ্যাক্সিডেন্ট করছিল তো অ্যাক্সিডেন্ট করছিল কিভাবে? সাইকেলের নাম দিয়ে সাইকেল সাইকেল আচ্ছা আপনাদের ক্লাসের মধ্যে কিন্তু মানে আমাদের এই ব্যাচ 10টার মধ্যে আমরা বলতে পারি যে ইংলিশে নাইস দোষ নেই। জোশ নাই না? আপনাদের একটা লিডার দরকার। আপনাদের নেতা কই? আমাদের নেতাদের ভালো লাগে না রে। ও মহসিন রিটায়ারমেন্টে চলে গেছে। হ্যাঁ, উনি বলতেছে আমার ভালো লাগছে না ক্লাস করতে। ভালো তো লাগবে আজকের পর থেকে, যে এখন থেকে ভালো লাগা শুরু হবে। বুটি স্টপ শুরু করলাম না, এখন দেখবেন মজাই মজা। তো ঘটনা হচ্ছে যে কিন্তু এই মানে করলার জুস অনেক তিতা না? কখনো খাইছেন কেউ? আমি একদিন খাইছি। মাই গড, ঠিক আছে, খাওয়ার পর খাইতে যতটা না তিতা লাগছে, খাওয়ার পরে মানে আমি কত কিছু যে খাইছি, তারপরে মনে হচ্ছে এখানে আমার ওই একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা থাকে, তাই না? খাইছি, আপনি খাইছেন? শিপলু খাইছেন? খাওয়ার পর দেখবেন খাইতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। মানে আমার আব্বু ডায়াবেটিস আছে, তো সকালবেলা আম্মা তো বানাইছে, তো আমি বললাম যে আব্বা তুমি খাও না কেন? খাইতেছে, বলছে এটা প্রচুর খারাপ জিনিস, এটা খাওয়া যাবে না। আমি বলতে আমি একটু খাই, যদি একটু খাইতে পারি অতটা তিতা লাগে নাই, বাট খাওয়ার পরে যেটা হয়েছে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা এখানে অনেকক্ষণ থাকে আর কি, খুব খারাপ লাগে। মিষ্টি খাইছি, দই খাইছি, ভাত খাইলাম, কত কিছু খেলাম, তারপর ওইটা আর যায় না। হ্যাঁ ওইটা আর যায় না, ওইটা আর যায় না। সো এটা কেন বললাম কথাটা, যে আসলে একটু ধরেন যে জাভাস্ক্রিপ্টটা আমরা তো ক্লাসে দেখাইছি, এরপরেও আপনারা যে যেরকম প্র্যাকটিস করবেন, বুটস্ট্র্যাপে কাজ করতে আসলে সে সেরকম মজা পাবেন, বা ফিউচারে যখন কাজ করবেন তখন মজা পাবেন। একটু কষ্ট করতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, এখন থেকে আর কখনো লাগবে নিজস্ব কেরামতি তো লাগবে। আপনি একটা কাজ করবেন, সেটা তো আর একজনের মতো হইলে হবে না, তাই না? আপনার তো কাজ ইউনিক থাকা লাগবে, যে আমি একটু ইউনিক অন্যদের চাইতে, বা ইউনিক অন্যদের চাইতে বলতে এই সেন্সে না, মানে আপনার স্টাইল আলাদা, মোট কথা এটা। তো বুঝিস তো প্যাডিং সব জায়গায় দরকার চেক করে দেওয়া, সবার সঙ্গে নাও চিনতে পারি আমি। সেটাই, অনেক কিছু আপনার ভালো নাও লাগতে পারে, ডেফিনেটলি করতে হবে, কাস্টমাইজ লাগলে তো হবে না। আমরা যে প্রজেক্টটা করবো বলছেন, এটা ব্লগ সাইট বানাবো ক্লাসের মধ্যে, ব্লগ সাইটে 4-5টা পেজ কিভাবে তৈরি করতে হয় সুন্দর মতো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি বিষয়গুলো। কি প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ ওটা বলবো, মনে করে দিয়েন। আপনার সাইটটা আমি দেখছি, সুন্দর হয়েছে, দেখেছি আপনার সাইট। কমপ্লিটের আমি পাশন করতে, কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া হ্যাঁ এটা শুধু মধ্যে চেঞ্জ করব, এটা মাত্র দুটো জবাব প্লে গ্রেড করব। হ্যাঁ 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 বুঝতে পারছি। তো যাই হোক, সো একটু খেয়াল করেন যে আমরা এখানে কি করব এখন। সো আমরা এবার বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করব আর কি, ঠিক আছে? সো একটা কাজ করেন, এই যে আমাদের এখানে যে বুটস্ট্র্যাপের মধ্যে ফন্টস নামে একটা ফোল্ডার আছে না, এই ফোল্ডারটা তো আমাদের লাগবে। এর জন্য একটা কাজ করেন, আমাদের এখানে যে ফন্টসটা আছে এটাকে আমরা আপাতত রিনেম করে রাখি। এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখেন, এবার সবাই বুটস্ট্র্যাপের মধ্যে যান, ওই সিএসএস ফন্ট আর জেএস যে 3টা ফোল্ডার ছিল না, এই ফোল্ডার 3টাকে কপি করেন। সিএসএস ফন্ট আর জেএস বুটস্ট্র্যাপের এই ফোল্ডার 3টাকে কপি করলাম আমরা। কপি করার পর কি করলাম, এবার আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব বাইরে একদম সরাসরি বাইরে। বাইরে। হ্যাঁ
পেস্ট করে দিছি আমরা। পেস্ট যদি হয়ে যায় তাহলে এবার নেটবিনসে আসি। নেটবিনসে আসার পর দেখি ডে 22 এর মধ্যে কি আমি দেখতে পাচ্ছি সিএসএস, ফন্ট আর জেএস তিনটা ফোল্ডার আছে, আর এর নিচে একটা HTML ফাইল আছে সিএসএস ফন্ট। সো আমি এখানে আরেকটা HTML ফাইল নিব এখন নতুন করে। আমি এখানে বলবো বুটস্ট্র্যাপ বেসিক, বুটস্ট্র্যাপ আন্ডারস্কোর বেসিক, বুটস্ট্র্যাপ বেসিক ডট HTML। এই আমরা এখন যেখানে যে প্র্যাকটিসগুলো করব কি বিষয়ের উপরে, বুটস্ট্র্যাপ। তো এখানে টাইটেলটা সবসময় মানে এখন থেকেই লেখা শুরু লিখবেন যে আপনি কোনো একটা HTML ফাইল নিলেন, একটু খেয়াল করেন আমার কথাটা, হ্যাঁ। আপনি যখন কোনো একটা HTML ফাইল নেবেন, ফাইল নেওয়ার পর সেখানে তো আমরা কিছু একটা করব, সেখানে কি করব, বুটস্ট্র্যাপ বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই জন্য আমরা এখানে টাইটেলটা দেব কি বুটস্ট্র্যাপ বেসিক। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি টাইটেলটা, এটা আস্তে আস্তে বোঝা যাবে। সো এবার দেখেন আমরা বুটস্ট্র্যাপের মানে একটা HTML ফাইল নিলাম আর কি করলাম, সিম্পলি একটা HTML ফাইল, আর হচ্ছে আমাদের এই ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপের CSS, ফন্ট আর JS তিনটা ফোল্ডার আছে, তাই না? সবার এরকম আছে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের একটা CSS ফাইল নিব। সেই ফাইলটা কোনটা বলেন তো? bootstrap.min.css এই ফাইলটা। আবার আমরা একটা জাভাস্ক্রিপ্ট নিব, কোনটা? bootstrap.min.js। সো আমাদের তার মানে কি বুটস্ট্র্যাপের মধ্যে যে CSS আর JS নামে দুটো ফোল্ডার আছে সেখান থেকে আমাকে দুইটা ফাইল লিংক করতে হবে না? ধরেন আমরা তো এর আগে কি করছি, আমরা CSS নামে একটা ফোল্ডার তৈরি করছি, তার মধ্যে style.css নিয়েছিলাম, তাই না? সো ওই ফাইলটাকে যদি আমরা এখানে কাজ করতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে, কিভাবে কল করব? CSS এরটা আমরা হেডিং এর মধ্যেই করি, রিলেশনটা বলে দেব কি স্টাইল শিট। হাইপার রেফারেন্সের মধ্যে কোথায় যাবো বলেন তো? CSS এর মধ্যে bootstrap.min.css এই একটা ফাইল দেব, আর দিব না। দেওয়া হয়েছে? আপনি লিখতে যান না, লিখলে গেলে বানান ভুল হতে পারে। সাজেশন নেন, সাজেশন নিছেন? হ্যাঁ, তো এখন জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো কোথায় বলেন তো? বডি যেখানে ক্লোজিং হচ্ছে তার ইমিডিয়েট উপরে। তাহলে জাভাস্ক্রিপ্ট ক্লোজ করার জন্য কি করতে হয়? স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম আমরা, স্ক্রিপ্ট দিয়ে শেষ করে দেই। আর এর মাঝখানে আমরা শুধু সোর্স লিখবো, আর কিছু না। কোথায় যাবো বলেন তো রিপন? JS এর মধ্যে bootstrap.min.js। যে একটা অক্ষর লেখেন, দেখেন সাজেশন দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি করলাম। তো বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কাজ করতে গেলে প্রথমে কি করতে হবে মুক্তাদি বলেন তো? ফার্স্ট অফ অল আমরা নেট থেকে বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেটাকে এক্সট্রাক্ট করে আনজিপ করব। আনজিপ করে সেখান থেকে আমরা কি কি নিব? CSS, ফন্ট আর JS সেই তিনটে নিয়ে এসে আমরা যেখানে প্রজেক্টটা করতেছি, অর্থাৎ যেখানে HTML ফাইলটা আছে ওখানে এনে পেস্ট করে দিলাম। তারপরে কি কি লিঙ্ক দিলাম?
বুটস্ট্র্যাপ min.css আর বুটস্ট্র্যাপ min.js। আরও অনেক ফাইল লিঙ্ক দেওয়া লাগবে, আস্তে আস্তে আসবো। আপাতত দুইটা দিয়ে শুরু করলাম, আরও বেশ কিছু ফাইল লাগবে আমাদের লিঙ্ক দেওয়া, দেখবেন আস্তে আস্তে হয়তো ক্লাস যত বাড়বে তত বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো আমরা। এবার দেখেন আমাদের এনভায়রনমেন্ট রেডি, এবার আমরা কাজ করব। সো সিম্পলি বডির মধ্যে এসে সিম্পলি একটা কাজ করলাম, একটা হেডিং ট্যাগ নিয়ে আমরা এখানে বললাম দিস ইজ এ হেডিং। একটা পি ট্যাগ নিয়ে আমি বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। This is a heading, this is a paragraph. এটা যদি হয় এবং আমি যদি সেভ করি, আমি যদি ব্রাউজারে যাই, এবার আমি দেখি কি আসতেছে। দেখেন একটু ডিফারেন্ট আউটপুট আসবে। ফন্ট তো আমি দেই না, কিন্তু ফন্ট ইউজ করেছি। ওহো, না না, আমরা তো ওইটা তো আমাদের, এটা তো আমাদের অন্য ফাইল, আমাদের বুটস্ট্র্যাপ বেসিকটা আউটপুট নিয়ে আসতে হবে না? তাই তো আমরা অন্য জায়গায় খুলে বসে আছি, তো হবে না তো। স্যার ফন্ট তো আমরা দেই না, কিন্তু ফন্ট ইউজ হয়ে গেছে। হ্যাঁ, এটা আসতেছি, বলবো তো। এদিকে দেখেন এরকম আউটপুট কি আসছে আমাদের? জি স্যার। দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। সো বুটস্ট্র্যাপ বেসিক যে ফন্ট ইউজ করে তার নাম জানো কি? হেলফেশিয়া মেবি। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। দেখেন সো এখানে কিন্তু ফন্টের স্টাইলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি স্যার। আবার এখানে প্যারাগ্রাফটা লিখছি, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। বুটস্ট্র্যাপ পাইছে না, তার মানে কি? হ্যাঁ, তার মানে আমরা যে বুটস্ট্র্যাপ একটা কাজ করি, একটু আপনাদের করতে হবে না, আপনারা শুধু একটু খেয়াল করেন আমি কি করি। এখানে ধরেন এই লিঙ্কের যে কাজটা ছিল, এটা কিসের ছিল? বুটস্ট্র্যাপ min.css না, এটা আমি কেটে দিলাম। এবার ব্রাউজারে যাই, এবার দেখেন এবার হয়ে গেছে না? দেখেন এপাশ থেকে একটু মার্জিন আছে, এখান থেকে একটু মার্জিন আছে, আর ফন্টের স্টাইলটা কিন্তু এরকম হয়ে গেছে। এবং আমি যখন বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি, এবং যখনই আমি এটা ইউজ করলাম বুটস্ট্র্যাপ min.css, আমি যখন এই ফাইলটা লিঙ্ক দিয়ে দিলাম, তার মানে কি এই ফাইলের মধ্যে যদি কোনো ক্লাস করা থাকে সেগুলো এলিমেন্টগুলো পাবে না? পাবে তো। এবং আলটিমেটলি কিন্তু এটাই হচ্ছে, দেখেন বাম পাশ থেকে কোনো মার্জিন আছে নাই, এবং ফন্টের ফ্যামিলিটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি না যে এই যে h1p, তার মানে এই নামে ডিরেক্ট HTML এরকম কোনো ট্যাগের জন্য কোনো একটা CSS ক্লাস লেখা আছে বুটস্ট্র্যাপের মধ্যে। আমার কথা কি বুঝছেন রাকিব? মানে এই নামের কোনো একটা বিষয় আছে। তাহলে এবার আমরা যদি যাই দেখে আসি, CSS এর মধ্যে যান, CSS এর মধ্যে কোথায় যাবো বলেন তো? বুটস্ট্র্যাপ min.css গেলে আমরা তো কিছু বুঝবো না। দেখেন যাই CSS এ, দেখেন কিছু বোঝার উপায় আছে? একটু মুশকিল আর কি। উপায় তো অবশ্যই আছে, @media screen, বুঝতেছি না আমরা, এগুলো তো করে আসছি। বাট এইটা না, আমরা যাব কোথায়? bootstrap.css। যখনই কোনো একটা জায়গায় আমাদের সংশয় বাঁচবে, এবার সবাই bootstrap.css ফাইলটায় আসছেন? ওপেন করব স্যার? এখান থেকে হ্যাঁ ওপেন করেন, bootstrap.css ওপেন করেন। আমাদের বুঝতে হবে না যে এখানে আমরা হেডিং প্যারাগ্রাফ লিখলাম, কোনো ক্লাস কল করলাম না, কিন্তু অটোমেটিকলি এরকম কেন হইলো? এটা প্রশ্ন যাচ্ছে না, খট করে যাচ্ছে না মনে? এটা সমাধান তো দরকার। জি স্যার। এবার আমি সমাধান কোথায় পাবো? বুটস্ট্র্যাপ min.css পাবো না, পাবো কিন্তু আমাদের বুঝতে কঠিন হবে। কোথায় যাব? bootstrap.css। এখানে এসে কন্ট্রোল F লেখেন, কন্ট্রোল F দিয়ে সার্চ দেন h1 লেখে। দেখেন h1 দিয়ে সার্চ দেওয়ার পর দেখেন একটা আসছে, মার্জিন দেওয়া আছে এত, এবং স্যার ইএমটা কি? এটা হলো পিক্সেলের একটা একক আর কি, ফন্টের মাপের একটা একক। 16 পিক্সেল সমান 1 em। স্যার এই সমান তো অনেকগুলো আছে। হ্যাঁ, h1 অনেকগুলো পাবে। দেখেন একটা পাইছে না, এবার ফাইন্ড 19টা পাইছে, খেয়াল করছেন? হ্যাঁ। সো এবার h1 থেকে শুরু করে এখানে আসলাম, এখানেও কিন্তু কিছু একটা বলা আছে। এখানে কি বলা আছে? এভাবে একটা একটা করে দেখতে হবে। দেখেন ফন্ট ফ্যামিলি বলা, .h1টা কোথায়? শুধু h1, এই যে h1 ফন্ট ফ্যামিলি, এটা বলা আছে। ফন্ট ওয়েট বলা আছে 500, তারপরে লাইন হেরিট কালার দেওয়া আছে, এইটা বুঝতে পারতেছেন? তার মানে এখানে কিন্তু বলা আছে। এরপরে আবার এখানে বলা আছে কি h1
এটা অন্য জিনিস, H1 স্মল এটা অন্য জিনিস, আমাদের এগুলো কাজে লাগবে আর কি। এই যে ফন্ট ফ্যামিলিটা এখান থেকে পাইছে না, এখানে যদি আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেই, যদি বলে দেই কার্সিভ, সেভ করলাম, এখান থেকে চেঞ্জ করলে মেবি হবে না, কারণ আমরা লিঙ্ক করছি কোনটার, বুটস্ট্র্যাপ min.css না, হবে কি হবে না, ঠিক আছে। সো এই যে ইনহেরিটটা এখানে এরকম আসছে আর কি, ফন্ট ফ্যামিলি কোথায় এখানে যেমন সার্চ দিছি এখানে সার্চ পাওয়ার তো কথা জান, বুটস্ট্র্যাপ min.css কন্ট্রোল F দেন, H1 লেখেন, এই যে 19টা মেসেজ পাইছে, ঠিক আছে। কিন্তু এটা বুঝতে পারছি না দেখেন ওই যে মার্জিন কি একই জিনিস না, ফন্ট সাইজ মিলতেছে, একই জিনিস কিন্তু সব জায়গায়। সো এখানে আবার নেক্সটে যাই, একটা করতে কেন আর এত মিল নাই? এটা ওদের মতো করে করছে যেন আমরা এডিট করতে না পারি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি যেখানে, এখান থেকে চেঞ্জ করে আমি যদি অন্য একটা দিয়ে দিই স্পেস ইউজ করে কার্সিভ, হ্যাঁ এটা ওদের মতো করে করছে। এবার চেক করি কোনো চেঞ্জ আসে কিনা, চেঞ্জ আসছে, বাট এই কাজটা আমরা কখনো করবো না, ঠিক আছে। এই কাজটা করে না করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, ডিজাইন একবার বাদ, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপ min.css এর ভিতরে কিন্তু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে যখন আমরা কার্সিভ করলাম তখন কি এরকম হয়ে যাচ্ছে না, কারণ ওদের একটা ধারা আছে। আপনি একটা জিনিস করছেন আপনার মতো করে, অবশ্যই আপনার একটা চিন্তা ভাবনা ছিল, ওখানে আমাদের ব্যাঘাত না ঘটানোই ভালো। আমার যদি দরকার হয় যে আমি এখানে এই সোয়ানটা এরকম হবে, আমি করে নিব, পারবো না, এক্সটার্নাল একটা সিএসএস বানাবো, সেখানে অ্যাড করে সেখান থেকে আমি এটা লিঙ্ক দিয়ে দিব, তাহলে তো হয়ে যাবে। সেই জন্য এখানে যেভাবে ছিল সেরকমই থাক, ঠিক আছে। সেইভাবে কিন্তু খুঁজে খুঁজে বের করে আমরা কাস্টমাইজ করতে পারবো। তার মানে আমরা বুঝলাম, মানে এখানে H1, হ্যাঁ বলেন, স্টেপে স্টাইল দেওয়া আছে, আবার আমি আমার নিজস্ব CSS আর স্টাইল দেব, দুটো স্টাইল একরকম হয়ে গেলে তখন এটা দুইটা স্টাইল, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে সবার শেষে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা পাবে, এবং এছাড়াও কিছু কিছু ক্লাসের পরে দেখবেন ইম্পর্টেন্ট লেখা আছে, দেখছেন কি, ওই ইম্পর্টেন্টগুলো পাবে, ওগুলো বলা আছে যে ফোর্সফুলি, দেখেন এই যে এখানে কিছু কিছু ক্লাসের শেষে দেখবেন ইম্পর্টেন্ট লেখা আছে, একটা সাইন দিয়া ওই গেল, ইম্পর্টেন্ট পাই না তো বুঝে একটা, ইম্পোর্ট মেরে চাপ দিলে হবে না? অবশ্যই হবে। ওই গেল ইম্পর্টেন্ট পাচ্ছি না কেন, আর এই যে ইম্পর্টেন্ট, 95 এই যে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি মানে তুমি এটা নিবাই ফোর্সফুলি, ঠিক আছে। এটা এইভাবে আর কি করতে পারবো আমরা, ইম্পোর্টেন্টটা কি একটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ ব্যবহার করতে পারবো? হ্যাঁ ইম্পর্টেন্টটা পাবেই, বাট আপনি এবং ক্লাসের এরিয়া থাকে যে প্রপার্টি থাকে, ধরেন আপনি একটা সিএসএস ক্লাস লিখতেছেন, আপনি আমরা দেখছিলাম কিন্তু এটা ক্লাসের মধ্যে, যেমন ধরেন ট্রানজিশন প্রথমটা বললাম স্কেল, বললাম 120 ডিগ্রি, এরপরে বললাম আবার ট্রানজিশন দেয় স্কিউ, আবার স্কিউ বললাম 150 ডিগ্রি, খালি বললাম 50 ডিগ্রি। এখন ট্রানজিশনে বলে স্কেল পাবে না স্কিউ পাবে, সবার শেষেরটা পাবে, স্কিউটা পাবে, আমরা দেখছিলাম কিন্তু এগুলো দুটোটা পারে, এই জন্য পরে আবার কি করলাম একই লাইনে লিখে দিলাম। সো এরকম আর কি বিষয়টা, একই ক্লাস মানে একই প্রপার্টি যদি একাধিক ক্লাসের মধ্যে থাকে সবার শেষেরটা পাবে, মানে করবে আর কি, ইনহেরিট হয়ে যাবে। তখন তাহলে স্যার কি করবো আমরা? আপনারা যদি একটা যেকোনো তো ওভাবে দিয়ে দিবেন, আপনার যেটা দরকার সেটা আপনি ভাবে দিয়ে দিবেন, সে তাহলে পেয়ে যাবে আর কি। এই সিএসএস যেটা পাবে না আমি যেটা দিব, আপনি যেটা দিবেন ডেফিনেটলি সেটা পাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট করে থাকলে তাহলে তো ওটা পাবে না। না এটা পাবে না। আচ্ছা এবার দেখেন, সো আমাদের বুটস্ট্র্যাপ বেসিকে মোটামুটি আমরা জাস্ট সিম্পলি এভাবে দুটো বিষয়গুলো দেখলাম। সো মোটামুটি একটা মানে ধারণা কিন্তু আমাদের আসতেছে যে সে কিভাবে কাজ করে, তাকে কোথা থেকে নিয়ে আসলাম, তাই না, কিভাবে আমরা কাজ করতে হয়, এবং আস্তে আস্তে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারবো। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ গিট সিস্টেম। সো আমরা যখন নর্মাল HTML শিখতেছিলাম তখন প্রথমে কি আগে আমরা স্ট্রাকচার তৈরি করছি না, তারপরে আমরা কন্টেন্টগুলো বসাইছি। সো বুটস্ট্র্যাপের ক্ষেত্রেও সেম, প্রথমে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে সুন্দর একটা লেআউট তৈরি করতে পারি এটা আমরা দেখব, তারপরে আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস ইউজ করে আমরা একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা ওয়েবসাইটে কি কি থাকে, ওয়েবসাইটে হ্যাঁ যে কোনো ধরনের লোগো থাকে, ব্যানার থাকে, মেনু থাকে, স্লাইডার থাকে, সাইডবার মেনু থাকে, বিগ ফুটার থাকে, ইমেজ থাকে, হেডলাইন হেডিং থাকে।
প্যারাগ্রাফ থাকে, ফর্ম থাকে, তাই না? এই প্রত্যেকটা বাটন থাকে, বাটন, সাবমিট বাটন। সো এই প্রত্যেকটা জিনিস কিভাবে তৈরি করে এগুলো আমরা দেখবো বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে। আমার কথা কি আমি বুঝতে পারছি? যে একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের টেমপ্লেট তৈরি করার জন্য, ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের টেমপ্লেট তৈরি করার জন্য কি কি জিনিস লাগে? লোগো লাগে, লোগো মানে তো ইমেজ। ব্যানার লাগে, ব্যানার মানেও ইমেজ, মানে ইমেজ লাগে। মেনু লাগে, সাইড বার মেনু লাগতে পারে, মেন মেনু, সাইড বার মেনু। এরপরে হেডিং লাগতে পারে, প্যারাগ্রাফ লাগতে পারে, ফর্ম লাগতে পারে, তারপরে কি বাটন লাগতে পারে। সো এই বিষয়গুলো এই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে ফর্ম তৈরি করতে পারি সেটা আমরা দেখব। বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে আমরা মেনু তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তারপর আবার কিছু কিছু বিষয় আছে, পপ আপ মেনু আসে না, ক্লিক করলে একটু হাইড হয়ে সামনে আসে, এটা আমরা দেখবো বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে হয়। আমরা মডেল দেখবো, তারপরে স্লাইডার দেখবো বুটস্ট্র্যাপ দিয়ে। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা দেখবো আমরা ফার্স্ট অফ অল। দেন এই সবগুলো জিনিসটা একসাথে মিলিয়ে কিভাবে আমরা একটা টেমপ্লেট তৈরি করতে পারি, প্রফেশনাল টেমপ্লেট, ওই বিষয়টা আমরা দেখবো আর কি, বেসিক লেভেলের আর কি। সো এটা আর কি ইস্যু। সো ফার্স্ট অফ অল জাস্ট হেডিং আর প্যারাগ্রাফ দিয়ে আমরা জাস্ট দেখলাম যে অ্যাকচুয়ালি হাউ দে ওয়ার্কস, তারা কিভাবে কাজ করে, বা হাউ ইটস ওয়ার্ক, কিভাবে কাজ করে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা লেআউট তৈরি করব, লেআউট তৈরি করা শিখব। সো আমরা একটা বিষয় জানি যে বুটস্ট্র্যাপ এর মধ্যে যে টেকনিকটা ইউজ করা আছে তার নাম কি? গ্রিড ভিউ, সেম অ্যাজ ইট ইজ গ্রিড ভিউ। সো গ্রিড ভিউ এর জন্য আমাদের, গ্রিড ভিউ সিস্টেমের জন্য আমরা জানি যে গ্রিড ভিউ সিস্টেমে কি বলা আছে। গ্রিড ভিউ সিস্টেমে বলা আছে হচ্ছে পুরো ওয়াইডটাকে 100% ধরে 12টা কলামে ভাগ করে নাও এবং প্রত্যেকটা কলাম একটা রোর মধ্যে রাখো এবং এভাবে এলিমেন্টগুলোকে প্লেসমেন্ট করো। এটা গ্রিড সিস্টেমে বলা আছে, আমরা জানি এটা। সো এখন বুটস্ট্র্যাপও গ্রিড সিস্টেম ইউজটা ফলো করছে এবং বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের ওরা 4টা ক্লাস তৈরি করে রাখছে। আমরা যখন নর্মাল মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করতেছিলাম বা রেসপন্সিভ ডিজাইন করতেছিলাম, তখন আমরা গ্রিড ভিউ সিস্টেম ইউজ করে প্রথমে কি করছিলাম মনে আছে? আমরা ওই কলাম তৈরি করতেছিলাম না, কল 1, কল 2, কল, এভাবে আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা ইচ্ছা মতো ক্লাস তৈরি করতে পেরেছিলাম, তাই না? সো বুটস্ট্র্যাপও ওরা একটা জিনিস চিন্তা করে ওরা 4টা ক্লাস তৈরি করে রাখছে এরকম। আমার কথা কি আমি বুঝাতে পারি না? আমরা যেমন ধরেন রেসপন্সিভ গ্রিড ভিউ ডিজাইন যখন করতে যাচ্ছিলাম তখন কিন্তু তখন কিন্তু আমরা দেখা গেছে যে ওই পুরো ওয়াইডটাকে 100% ধরে আমরা তৈরি করতেছিলাম কল এম, কল এস, এরকম করছিলাম না আমরা, মনে আছে? তারপর ওই মিডিয়া কোয়েরির মধ্যে ফালাই দিয়েছিলাম যে কখন কার কি অ্যাক্টিভ হবে, কখন এস অ্যাক্টিভ হবে, কখন এম অ্যাক্টিভ হবে, কল এম, কল এস, মনে করতেছে? সো বুটস্ট্র্যাপে ওরাও ওইভাবে চিন্তা করে ডিজাইন করে ওরা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে ওরা 4টা ক্লাস রেডি করে রাখছে আমাদের জন্য। তাহলে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে ওরা ওই কল ইউজ করে কয়টা ক্লাস রেডি করে রাখছে? 4টা ক্লাস। একটা হচ্ছে এক্সএস, একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে এমডি, একটা হচ্ছে এলজি। এক্সএস, এসএম, এমডি আর হচ্ছে এলজি। তো এক্সএসটা হচ্ছে এক্সএস ফর এক্সট্রা স্মল লাইক ফোন, এসএম ফর স্মল ডিভাইস, এসএম, আমার দাঁড়াইতে ভালো লাগতেছে না, বসে বসে কথা বলি। এসএম ফর স্মল লাইক ট্যাব, আর এমডি ফর মিডিয়াম ডিভাইস লাইক ল্যাপটপ অথবা স্মল ডেস্কটপ এরকম। আর এলজি কার জন্য? এই যে আমাদের সামনে যে ম্যাক বসে আছে এটার জন্য এলজি, মানে বড় ডেস্কটপের জন্য এলজি। সো এই 4টা ক্লাস তারা অলরেডি করে দিয়ে রাখছে এবং তারা তাদের মতো পজিশন সেট করে রাখছে। আমরা শুধু এগুলোকে নিয়ে ইউজ করবো, কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এবার আমরা তো যখন কলগুলো এভাবে তৈরি করেছিলাম, কলগুলো তৈরি করার পর আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম না, রো কোলন আফটার। এটা কেন? কারণ কলাম আমি বসাই যাচ্ছি, বাট কোনো একটা সিকোয়েন্স তো লাগবে, যে একটা রো ওয়াইজ ভাগ করে নিলে ভালো হয় না? সেই জন্য বুটস্ট্র্যাপেও ওরাও কিন্তু একটা রো করে রাখছে, রো। সো কলগুলোকে আমাকে নিতে হবে কার মধ্যে? রোর মধ্যে। এবং প্রত্যেকটা রোকে আমরা পুরো সবগুলো রোকে আমরা কি করে রাখছিলাম? একটা লাস্টে দিকে আসে একটা র্যাপার নিয়ে নিয়েছিলাম না? এটা কি আমরা করছিলাম এভাবে যে র্যাপার দিয়ে মাঝখানে নিয়ে আসছিলাম? কে যেন একজন বলছিল যে এটা কি মাঝখানে আনা যাবে? এটা কি আপনাদের ব্যাচে?
আমরা এইভাবে দেখি নাই যে প্রথমে রোর মধ্যে কলাম, এরপরে আবার রো, এবার সবগুলো রোকে কি একটা র্যাপারের মধ্যে ঢুকেছিলাম না? মাঝখানে নিয়ে আসার জন্য আর কি, কারণ আমরা ওইভাবেই আর কি, আমরা যখন রো ইউজ করছি তখন তো সে পুরো হোয়াইটটা পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, মার্জিন জিরো অটোতে, অর্থাৎ বিষয়টা ছিল এরকম। আমাদের এখানে তো আছে, আমরা যদি একটু পাবলিক HTML এর মধ্যে যাই, আমরা একটু যদি আমাদের ক্লাস 20টা দেখি, এগুলো তো সব জাভাস্ক্রিপ্টের উপর আলোচনা হয়েছে, ফালতু আলোচনা জাভাস্ক্রিপ্ট। তো জাভা ইনপুট অপারেটর, হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু রো নিয়ে হয়েছে, আমাদের কিন্তু র্যাপারটা নিয়ে হয়নি, দেখছেন? এটা কত নম্বর ক্লাস ছিল? আচ্ছা, এরপরে 15 নম্বর ক্লাসে জাভাস্ক্রিপ্ট বেসিক। সো 13 নম্বর ক্লাসে কি নিয়ে হয়েছিল? নিউ রেশনাল লেআউট। সো বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনাদের ক্লাসে মনে হয় এটা হয় না, আমার যতটুকু মনে পড়তেছে আর কি। সো এই যে রো আমরা এভাবে নিছিলাম না, এই যে কল টু, কল এসএম, কল এমডি, এগুলো তো আমরা বানাইছিলাম। সো এরকম ক্লাসে বুটস্ট্র্যাপে তৈরি করা আছে। এখন ওরা বলতেছে যে এই যে রো, এই সবগুলো রোকেও আবার আর একটা ডিবের মধ্যে নিয়ে রাখতে, যেন জিনিসটা আরো মজবুত হয়। সেটার নাম ওইটার একটা ক্লাস আছে, আমরা দেখবো আস্তে আস্তে আর কি। হ্যাঁ, কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো তাহলে আমরা গ্রিড সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছি বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট তৈরি করার জন্য। এবং আমরা জানলাম যে যেহেতু বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ইউজ করে, তার মানে এখানে কিছু কলাম, একটা পেজকে 12টা ভাগে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ক্লাসের একটা নাম দেওয়া আছে। সো ওই ক্লাসগুলো কয়টা ক্লাস করা আছে? 4টা ক্লাস, এক্সএস, এসএম, এমডি, এলজি, তাই না? 4টা ক্লাস করা আছে। এবার এই প্রত্যেকটা ক্লাসগুলোকে দিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে লেআউটটা তৈরি করব। এবার ধরেন আমরা এই ধরনের একটা লেআউট তৈরি করতে যাচ্ছি বুটস্ট্র্যাপ দিয়ে। কিভাবে করতে পারি? কিছু ভিডিও হয়েছে কি যে দুইটা ভিডিও দিচ্ছে, দেখলো ইয়ে করতে ইয়ে হয়, দুই তিনবার আপলোড করে দেন, এজন্য কই নেই। এটা হচ্ছে কি বলেন তো, এটা আমাদের জাতীয় সঙ্গীত, ঠিক আছে? তাই না? এরকম লেআউট আমরা টেবিল দিয়ে করছিলাম না? এরকম লেআউট কিন্তু আমরা HTML CSS দিয়ে করছিলাম। এবার এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত আর কি। সো যারা গিটার শিখছে, গিটার বাজাতে পারেন কেউ এখানে? সো যারা গিটার শিখে তাদের একটা জাতীয় সঙ্গীত থাকে। বাংলাদেশের একটা ব্যান্ড দল আছে, নাম হচ্ছে LRB, নাম শুনছেন? আয়ুব বচ্চনের একটা গান আছে, সেই তুমি। চেনেন না এটা গানটা? সবাই চেনে। সো এটারে বলে হলো গিটারের জাতীয় সঙ্গীত। যে গিটার, এটা হলো যারা গিটার বাজায়, এটা তাদের ফার্স্ট গান থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমরা ডিজাইনার না, এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত আর কি। এখন এই ধরনের একটা লেআউট আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের টার্গেট এটা, দেন আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব আর কি। সো তাহলে এটার মধ্যে করি নাকি? আমরা বডি আর প্যারাগ্রাফটাকে মুছে দিলাম, সরি হেডিং আর প্যারাগ্রাফকে। সো একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে কোনো একটা কাজ করার জন্য, বুটস্ট্র্যাপ দিয়ে যখনই আপনি বডির মধ্যে কোনো কিছু করব, আমরা একটু খেয়াল করেন কি বলি। প্রথমে আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিব, ডিভ দিয়ে শুরু করলাম, ডিভ দিয়ে শেষ করলাম, ঠিক আছে? এবার ওপেনিং ডিভের মধ্যে ক্লাস নিতে হয় না? এখানে নিয়ে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন। দেখেন কোটি কোটি ক্লাস আছে এখানে, কোটি কোটি না, কোটিগুলো বলে ভুল হবে, কয়েক হাজার আছে আর কি। সো এই সবগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন।
অনেক মজা, কোনো সিএসএস লিখতে হবে না। হ্যাঁ, কোনো সিএসএস লিখতে হবে না। হ্যাঁ আগে এটা তো হ্যাঁ কোনটা কি সেটা জানি না। তাহলে তো স্যার এত সো আমরা প্রথমে যে ক্লাসটা নেব তার নাম হচ্ছে কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। একটা জিনিস মনে করে আমরা দেখেন বারবারই একটা কথা বলি, যখনই আপনারা কোনো ফাইলের নাম দেন, যখনই কোনো ডকুমেন্টের টাইটেল দেন, যখনই কোনো একটা ফাংশনের নাম লেখেন, আমরা কি বলি সবসময়, যে নামটা যেন মিনিংফুল হয়, নামটা যেন রিডেবল হয়, নামটা যেন ছোট হাতের হয়। ঠিক আছে, আপনারা দেখেন বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো দেখবেন সেম একই জিনিস। কন্টেইনার মানে কি? কন্টেইনার কি করে? সবকিছুকে ধরে রাখে না, কন্টেইন করে, এই জন্য কন্টেইনার। এরপরে কন্টেইনারের মধ্যে আমরা নিব হচ্ছে রো, ডিভ, ক্লাস, রো। সো প্রথমে কন্টেইনার, তারপরে রো। ঠিক আছে, এই রোটেশন আমরা যেটা নিতাম রো আপডেট সেটা। হ্যাঁ। সো কন্টেইনার, এরপরে কি রো। এর মধ্যে আমাকে নিতে হবে হচ্ছে, আমরা এই লেআউটটা যদি করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের ধরেন আমরা তো জানি ওই সেম একই সিস্টেম, বাট ক্লাস আছে 4টা, XS, SM, MD আর হচ্ছে LG, তাই না? সো প্রত্যেকটা ক্লাসের ডিফল্ট বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে যেটা দেখেন, আপাতত আমরা একটা নেই, ঠিক আছে? সেটা ধরেন আমরা নিলাম হচ্ছে LG, ডিভের মধ্যে ক্লাস দিয়ে আমরা দেব কল LG। কত নেব বলেন তো? 3 নিতে পারি আমরা। ডিভ কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কি রো, রোর মধ্যে কি কল LG3। তাহলে আমাদের আর বাকি আছে কত হিসাব অনুযায়ী? একটা রোর মধ্যে আমরা 9 বাকি আছে। তাহলে এই রোর মধ্যে আমরা আরেকটা নিয়ে নেই, ডিভ ক্লাস কল LG9। 12 হয়ে গেছে না? এবার ব্রাউজারে যাই আমরা, দেখেন আউটপুট কিছুই নেই। কারণ কি? কারণ হচ্ছে যে এগুলোর হাইট, সবার হাইট কি অটো। আমার এখানে কোনো কন্টেইন আছে? সবার হাইট হচ্ছে কি অটো থাকে, তাই না? সো হাইট আমরা সবসময় এক্সটার্নাল দেবো, যা কিছু লিখবো সব এক্সটার্নাল, কোনো ইন্টারনাল কিছু হবে না। বাট এখানে বোঝার জন্য আমরা একটা ইন্টারনাল সিএসএস লিখে দিচ্ছি, স্টাইল। স্টাইল দিয়ে এর একটা হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিলাম। এর হাইট কত দিব? বললাম 200 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড। ইনলাইন সিএসএস কিভাবে লেখে? এভাবে লেখে না? স্যার এবার ব্রাউজারে যা দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। এবার আমাদের নিচে লাইন আমরা এই জিনিসটা লিখে দেই, স্টাইল, কপি করে পেস্ট করে দেন, তাহলে হবে হাইট সমান সমান কত হবে? 200 পিক্সেল, আর বর্ডার 1 পিক্সেল সলিড। সো এটা কেন লিখলাম বলেন তো? বর্ডারটা বর্ডার না দিলে তো বুঝাই যাবে না। বর্ডার না দিয়ে আর কি দিয়ে যেত? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যেত না? ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা দিতে পারতাম বোঝার জন্য তার অস্তিত্বটা। এবার ব্রাউজারে যাচ্ছি, এবার দেখেন এরকম হয়ে গেছে। এটা কত? 3, আর এটা কত? 9, তাই না? এরকম আসছে কি? রাজু আসে নাই আজকে? রাজু, আসিফ আপনার নাম। রাজুর কি হয়েছে? দাদু স্যার একটু ওর ভাই বাসা গেছে প্রবলেম। প্রবলেমে? আচ্ছা,
আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, প্রিপারেশন নিয়ে আসা। আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল আপনাদের? না স্যার, শনিবার ডে আমাদের আপনাদের কি মানে কোশ্চেন আউট করে দিছি? না স্যার, আচ্ছা একটু পরে দিবে, এখন না। আপনার যা শিক্ষা মন্ত্রীর ক্ষেত্রে গেছেন আমার মনে হয় স্যার আউট করে দিয়ে কারণ আমার এটা আচ্ছা এরকম আসছে কি ইয়া মুক্তাদিন, আপনার নাম মুক্তাকিন আসছে? এলজি সিরিয়াল 9 এখন তো কোন কি লেখেন আপনি? বাসায় প্রতিদিন 3 ঘন্টা করে টাইপ করবেন। স্যার মজার বিষয় এটা একটা ক্লাসেই হ্যাঁ, এবং এটাকে আমরা আরো আস্তে আস্তে দেখাবো আর কি, ইয়া করতেছি, ওয়েট আরো বহুত কিছু আছে আর কি। এতটুকু রেসপন্সিভ হয়ে গেছে। আরো অনেক কিছু আছে। 10 মিনিট। হ্যাঁ ডালিম, এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা যখন এই ধরনের লেআউট করতে পারতেছি, এবার আমরা একটু ছোট করি এটাকে। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজে বসে যাচ্ছে না। এখানে ছোট্ট একটা মজার জিনিস আছে, জিনিসটা দেখিয়ে দিই। দেখেন 768 এর উপরে দেখতে হ্যাঁ, সো আমি আমার কিন্তু ব্রাউজারটা এইভাবে আছে। হ্যাঁ, রিপন গেল কই? স্যার মিটিং আছে আপনাদের আজকে? হ্যাঁ মিটিং আছে? হ্যাঁ মিটিং আছে আজকে। সো ব্রেকটা না দিচ্ছি, ঠিক আছে? আজকে বুধবার, আপনাদের জন্য গুড নিউজ আছে। হ্যাঁ, আপনাদের জন্য গুড নিউজ আছে, আপনারা ওই 4:30টার মধ্যে চলে যাবেন এখান থেকে আর কি। বা কেউ চাইলে 5টার মধ্যে থাকতে পারেন, আমরা কিছু কাজ দিয়ে যাব, এখানে বসেও করতে পারেন, বাসা যেও করতে পারেন, ইটস আপ টু ইউ। কি আপনার কি হয়ে গেছে? স্যার দুইটাই 12 হয়ে গেছে। 14 করে দেন, সমস্যা কি? 14 22 এই স্যার আপনি তো জটিল কাজ করে যাচ্ছেন। জোস জোস। তখন কথা হচ্ছে আপনার এখানে কি দেখা যাচ্ছে? ক্লাস কাউন্ট এটা নট কাউন্ট। মিনিস্টার যে বলে রেসপন্সিবল না আগে দিয়ে দেন পুরো বলতে বসেন বসেন না, বসে ফাইলটা কোথায় আছে? কোথায় না এটা? সিএসএস লিংকটা হয়তো বন্ধ করতে হবে। সিএসএস লিংকটা থাকলে বন্ধ করতে হবে। দেখেন আমাদের এরকম আসছে, তাই না? এবার একটু সবাই একটু এই যে প্রজেক্টরের স্ক্রিনের দিকে খেয়াল করেন কি হয়। দেখেন আমি এখানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের লেআউট করার জন্য ক্লাস আছে কয়টা? 4টা। এক্সএস, এসএম, এমডি, এলজি। আমরা এলজি দিয়ে শুরু করছি কিন্তু। এবার যখন আমি এটা ধরেন ফুল উইন্ডোজ আমার আছে, আমি ছোট করতেছি, এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে,
এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে। এবার ভেঙে যাচ্ছে না, নিচে নিচে আসতেছে আর কি, নিচে নিচে নেমে আসতেছে। এবার আমি এখানে এলজি ইউজ না করে এখানে আমি ইউজ করব এমডি, এখানে আমি ইউজ করব এমডি। এবার যদি ব্রাউজারে যাই, এবার যদি রিফ্রেশ দেই, আপনি এখন করেন না, একটু পরে করেন, আগে স্ক্রিন দিকে খেয়াল করেন। এবার ছোট করি, দেখেন এবারও ছোট হচ্ছে, একটু ছোট হচ্ছে, আরো একটু ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কি পার্থক্য বলেন? সাইজটা একটু আরেকটু আগে থেকে ছোট ছিল, একটু পরে যে ছোট, একটু পরে যে নিচে নিচে আসতেছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম, একটু পরে নিচে নিচে আসতেছে, তাই না? হ্যাঁ, মিডিয়াম ডিভাইস। এবার আমি ধরেন এখানে এমডি না দিয়ে এখানে আমি স্মল দেই, এস এম, এখানেও বললাম এস এম। এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, এবার ছোট করতে দেখি কি হয়। ছোট হচ্ছে না, মানে নিচে নিচে আসতেছে না, নিচে নিচে আসতেছে না, স্টিল নিচে নিচে আসতেছে না, খেয়াল করছেন? একদম স্মল হবে অ্যান্ড্রয়েড ডিভাইস। এবার নিচে নিচে আসতেছে। এই স্মলটা বলতে কি অ্যান্ড্রয়েড ডিভাইস বোঝায়? আগে যেটা বোঝার চেষ্টা করতেছি এটা বোঝেন আর কি, যে এখানে কতক্ষণ পর্যন্ত কি একটু বেশি সময় থাকতেছে না। তার মানে এলজি আর এমডি আর এসএম তিনটার মধ্যে পার্থক্য কি দেখলাম আমরা? এলজিটা খুব দ্রুত নিচে নিচে চলে আসতেছিল, এমডিটা আর একটু পরে, আর এসএমটা কি আরো একটু পরে আর নিচে নিচে আসতেছে। এবার আমি যদি এখানে এসএমটা দেই, এক্সেসটা দেই, আরেকটা বাকি আছে না এক্সেস, এই 4টা ক্লাসই আছে, আর ক্লাস নাই বুটস্ট্র্যাপে, মানে ইয়ে করার জন্য আর কি, গ্রিড সিস্টেমের 4টা ক্লাস ওরা করে রাখছে এক্সেস। এবার ধরেন আমাদের এই মোটামুটি বড় ছিল না এক্সেস, ডিফল্ট তো এরকম সে আসতেছে। এবার আমি এটাকে ছোট করি, নিচে নিচে আসে, না এখন আসে না। নিচে নিচে আসবে, কইছে আসবে না তো নিচে নিচে, শেষ। আর ছোট করা যাবে না আমার এখানে এটার জন্য আর কি। তার মানে এক্সেসটা কি, এই কখনোই নিচে নিচে আসবে না, হ্যাঁ, এই কখনোই নিচে নিচে আসবে না। সো এক্সেসটা সবসময় অলওয়েজ কি হবে 12, ছোট ডিভাইসের জন্য, বোঝা না, এক্সট্রা স্মল মোবাইল, হ্যাঁ জাভা মোবাইল যেগুলো হ্যাঁ, সবসময় কি 12 এক্সেস। অর্থাৎ তাহলে এতটুকুন একটু মাথায় রাখতে হবে সবসময়, যে এলজিটা দ্রুত নিচে নেমে আসে, এমনিটা একটু পরে, এক্সএমটা আরো পরে, আর এলজিটা এক্সেসটা কি কখনোই নিচে আসে না, অলওয়েজ কি যেভাবে দিবেন সেভাবেই থাকবে, মানে ছোট করলে ওইভাবেই ছোট হবে আস্তে আস্তে। এই 3টে জিনিস ধরতে পারছেন? বাস, তাহলে আর কিছু লাগবে না। চারটাতে ইউজ করা লাগবে, 4টে ইউজ করা লাগবে, হ্যাঁ, মিডিয়া করে লিখতে হবে না, এখানে নতুন করে লিখতে হবে না। মানে আপনি চাইলে কাস্টমারের প্রয়োজনের জন্য আমরা লিখবো, বাট যে যা এখানে করে দেওয়া আছে এটা দিয়ে অনেক কিছু করা যায়। আপনি বহুত কারিশমা দেখাতে পারবেন ক্লায়েন্টকে যদি আপনি একটু প্র্যাকটিস করেন বেশি বেশি আর কি এই বিষয়গুলোর মধ্যে। তাহলে এক্সএস, এসএম, এমডি, এলজি 4টা ক্লাসের মধ্যে যদি বলা হয় পার্থক্য কি, একটা করে পার্থক্য তো বলতে পারবেন, যে এইটা একটু বেশি সময় থাকে, এটা একটু কমে, এইভাবে আর কি বলা যাবে আর কি। এটা ডিফল্ট সাইজ আছে না একটা? তাহলে এবার বলেন যে কোনটা ভালো। হ্যাঁ, সাইজ আছে, এই ক্লাসের নাম ধরে bootstrap.cc দিয়ে সার্চ দিয়ে দেখবেন, এখন কথা বলেন না। এখন যেটা কথা সেটা হচ্ছে, তাহলে এই 4টা ক্লাসের মধ্যে কোন ক্লাসে সবচেয়ে ভালো বলেন? কি আরে ভাই, এলজি দোষ করলো কি, এমডি এসএম দোষ করলো কি, এক্সএস দোষ করলো কি? সবগুলাই তো লাগবে তো। এই ভাষার অ্যাপেলের সবসময় থেকে থাকবে না, ছোট ছোট আমরা সেটা স্যার বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হবে, সবগুলোই তো লাগবে আমার। এখন ঘটনা হচ্ছে যে ক্লাস অ্যাকচুয়ালি 4টেই ভালো, কোনোটাই খারাপ বললে কিন্তু মুশকিল আছে, চারটাই তো লাগবে স্যার। কারণ 4টেই লাগবে, 4টেই লাগবে। তবে সচরাচর বেশি ইউজ হয় এমডি। আপনারা যেটা বলছেন সেটা ঠিক আছে, গুড, বাট যদি বলেন যে এক্সএস খুবই খারাপ, এসএম তার চেয়ে একটু ভালো, এমডি খুব ভালো, এলজি সবচেয়ে খারাপ, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সবগুলাই ভালো, এর মধ্যে এমডি একটু বেশি ইউজ হয়, বেশি ইউজ হয়, কারণ কি মিডিয়াম ডিভাইসে ম্যাক্সিমাম ইউজ করে মানুষ আর কি। সো ওই একটা ক্লাস ধরো এমডি ইউজ করে চমৎকার লেআউট করা যায়। আমরা যে ক্লাসগুলো করবো, যে আপনারা ধরেন যে 2-1টা ক্লাস যদি ইয়ে হয়, যে 2-3টা ক্লাস যে প্রজেক্টের উপরে থাকবে, টেমপ্লেট ডেভেলপমেন্টের উপরে, তখন আমরা হয়তো 2-3টা ক্লাস ইউজ করে দেখাবো আর কি। এছাড়া ম্যাক্সিমাম টাইম
প্রজেক্টের সময় আমরা 2-3টা ক্লাস ইউজ করে দেখাবো যে একই রোর মধ্যে একই কলামের মধ্যে কখনো এক্সএস কখনো এমডি কখনো এলজি 2-3টা ক্লাস দেখাবো। বাট নর্মালি আমরা যত সময় কাজ করব সব সময় আমরা এমডি নিয়ে কাজ করব। আমার কথা কি আমি বুঝতে পারছি? যখন প্রফেশনাল টেমপ্লেট তৈরি করবেন তখন হচ্ছে একাধিক ক্লাসের কম্বিনেশন থাকা লাগে, কারণ আমার একটা জিনিস এই জায়গায় আছে, আমি যখন ছোট করব ওইটা থাকবে না, ওটা আমি গায়েব করে দিব, ওটার ব্যবস্থা আছে এখানে। সো আমরা এখানে এমডি নিয়ে নিচ্ছি, তাহলে কেমন? আপাতত আমরা একটা ক্লাস নিয়ে কাজ করতে থাকি, আস্তে আস্তে সবগুলো ক্লাস সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে, কিন্তু বেসিক যে পার্থক্যটা এটা কিন্তু আমাদের জানা দরকার ছিল। নাইস। সো আমরা এমডি করতে পারতেছি, স্টাইল যেভাবে করতে পারতেছি। এবার পুরো লেআউটটা করে ফেলেন তো এইভাবে করে ফেলছেন। গুড। কোনটা দিয়ে করছেন? এমডি দিয়ে? সো এলজি দিয়ে কোনো সমস্যা নাই, এমডি দিয়ে আমরা প্র্যাকটিসটা, আমরা ক্লাসে যত প্র্যাকটিস করবো সবসময় এমডি দিয়েই করবো আর কি। আর প্রজেক্ট ওয়ার্ক যখন শুরু হবে তখন আমি দেখাবো 2-3টা ক্লাস কিভাবে ইউজ করে, বা আপনারা তো জানেনই কেমনি ইউজ করে, এটা দেখাবো আর কি। জানেন না? আপনাদের আগে করে আসছেন। কন্টেনার কি একবারই নেব? হ্যাঁ, এই একটা ভালো কথা বলছে যে এটা আমি বলতে ভুলে গেছি, কখনোই কন্টেনারের মধ্যে কন্টেনার ইউজ করবেন না। ধরেন এখানে কন্টেনার আছে, আপনি এখানে আবার এটার মধ্যে আবার আপনি একটা কন্টেনার ইউজ কখনোই করবেন না, এটা করাটা অন্যায় হবে, ভুল হবে, ঠিক আছে? সামটাইমস কাজই করবে না। কন্টেনার কখনো নেস্টেড দিতে হয় না, কন্টেনার কখনো নেস্টেড দিতে হয় না। এবং ধরেন আমি এখানে আছে আমার 3 আর এখানে আছে আমার 9, তাই না? এখন আমি এখানে বললাম যে এখানে আপনি এভাবে করেন, এভাবে করেন আর এভাবে করেন, তাহলে কি করবেন? এটা তো আছে 3, তাই না? তাহলে কি করতে হবে? আমার বিশ্বাসের লেআউট আপনারা সবাই করে ফেলছেন, তাই না? এটা অনেক আগে বলেন তো। এলজি দিয়ে করছেন, আমি মনে সহজ, কিন্তু পানির মতো সহজ। সো যদি বলা হয় এখানে এমনি করো, তাহলে কি করবেন? এই জায়গাটা একটু মানে এইভাবেই করবেন প্র্যাকটিসটা আর কি, যেটা আমরা এখন করব সেইভাবে আমরা সবাই করব। সেইটা কত আমার 3 না? ধরেন 3 এর মধ্যে আমি ওই কাজটা করব। এবার কি করব? এবার এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে প্রথমে আমি 2টা রো নিব, উপরেরটা একটা রো, নিচের 2টা মিলে একটা রো, উপরেরটা একটা রো, নিচের 2টা মিলে একটা রো। উপরের রোতে কলাম কয়টা? কলাম কিন্তু একটাই, নিচের রোতে কলাম 2টা। সো এখানে আমার 3 থাক আর 2 থাক আর 20 থাক আর 10 থাক, এগুলো আমরা জানি। আমি টোটাল কত ধরে নিব? 12। তাহলে এখানে আমি প্রথমে এটার মধ্যে আবার আমাকে কি করতে হবে? একটা রো নিতে হবে, div ক্লাস ইজ ইকুয়াল টু আবার একটা রো নিতে পারেন, আমরা রো নিব। রোর মধ্যে div ক্লাস কল md2। ওকে, এবার আবার এখানে এসে সেম জিনিসটাই কপি করে আবার নিচে করলাম। এখানে কত হয় বলেন তো? 6 এটা একটা ইন্টারনাল সিএসএস দেওয়া লাগবে না, নাহলে তো বোঝা যাবে না। সো এখানে এসে কি করব? আমি হাইড করে দিলাম। হাইড করে দেবো কত বলেন তো? টোটাল হাইট আছে তো 200 কে ভাগ করে নিব। ওখানে অতটুকু ধরলাম, ওই টোটালটা 30% আছে না এখানে? হ্যাঁ, তাহলে 30% 200 30% কত হয়? এটা আন্দাজ করেন। 60 66 না? আমি ধরেন এখানে 60 দিয়ে দিলাম। আর এটা কত লাগবে? যদি 60 যায় কত থাকবে বলেন তো? 140। এই জিনিসটা মনে বোঝা গেল না। এক্স্যাক্টলি, হ্যাঁ, চেক করে দেখি কি চেঞ্জ আসে কিনা। দেখেন, ও সরি, এটা আমি পেস্ট করতে মনে নাই। দেখেন হয়ে গেছে না আমাদের? সো থিংস শুড বি এরকম হওয়া উচিত।
থিংস শুড বি লাইক দিস, এরকম। তো যখনই কোনো একটা রোর মধ্যে আমি কাজ করব, কোনো একটা নির্দিষ্ট কলামের মধ্যে, তখন আমি রো ওয়াইজ কাজ করব এবং প্রত্যেকটা রোকে আমি কত ধরে নিব? 12, 100%, 12। জিনিসটা মুক্তাদির বুঝছেন কি করলাম এখানে? এরকম কমপ্লেক্সিটি কিন্তু বহুত আসবে ডিবের মধ্যে, ঠিক আছে? পরেরটা কি 12 ধরে করা যাবে না? 12 ধরে পরে ভিতরে এটা হ্যাঁ যাই তো তাহলে কি ভালো হবে নাকি? এইভাবে করে দিবেন, ঠিক আছে? এটা আসবে আস্তে আস্তে। এখানে আপনি রোর মধ্যে 12 ধরতে পারেন এভাবে, ভালো কথা বলছেন, খারাপ হয় না। এভাবে করে দিল কল MD12, বুঝতে পারছেন মুক্তাদের কি বলছে রিপন? আচ্ছা কোথায় ছিলেন? তুমি কাজ করতেছিলাম। কাজ করতেছিলেন, আচ্ছা গুড। সো এই দেখেন 3 এর মধ্যে আমরা একটা রো নিলাম, রোর মধ্যে প্রথমটা কত? 12। এর পরের রোতে আমরা কত ধরে নিলাম? 12 এর মধ্যে 6 করে দিলাম। দেখেন তাতে কি ইয়েটা হলো কি, দুই পাশ থেকে একটু কি নিয়ে নিল, সে প্যাডিং নিয়ে নিল। সো যদি আমার প্যাডিং লাগে তাহলে আমি কি করব? 12 ধরে নিব, আর যদি প্যাডিং না লাগে সরাসরি 6। স্যার এই কন্টেনারটা শুধু উপরে হেডারের জন্য, নিচেটা যখন মিড পার্টটা দিব পুরো 12টা আরেকটা কন্টেনার। হ্যাঁ, আর একটা ভালো কথা বলছেন আপনি, সেটা হচ্ছে যে দেখেন এখানে এই কাজটা দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমি এখানে সবার উপর একটা কন্টেনার নিলাম, ওটার মধ্যে সব মিলে কন্টেনারের মধ্যে রো ওয়াইজ নিয়ে নিলাম, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এভাবে করা যেতে পারে। অথবা এভাবেও করা যেতে পারে সেকশন ওয়াইজ। এটা এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা সেকশন, আপনি নাম দিয়ে দিলেন হেডার, এবং এর মধ্যে আপনি একটা কন্টেইনার নিলেন, কন্টেইনার শেষ করলেন, হয়ে গেল। আবার এখান থেকে এখানে আরেকটা সেকশন অ্যাড করবেন, ঠিক আছে? ওর মধ্যে আবার কন্টেইনার দিবেন, বোঝা যাচ্ছে কি? স্যার যেখানে কমপ্লেক্সিটি আসবে সেখানেই তো আমরা এটা ইউজ করব, কন্টেইনারটা ইউজ করব না? না, কমপ্লেক্সিটি সেখানে না। তাহলে কন্টেইনার হচ্ছে কি সবাইকে র‍্যাপ করে রাখবে, প্রত্যেকটা এলিমেন্টকে র‍্যাপ করে রাখবে কি কন্টেইনার। মিজান বোঝা যাচ্ছে কিছু ভাই? মিজান, আপনারা মিজান না? বোঝা যাচ্ছে কি? তাহলে র‍্যাপারের কাজ করতেছে কন্টেইনারটা। রাইট, র‍্যাপারের কাজ করতেছে, এক্স্যাক্টলি। এবার ঠিক আছে। সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কন্টেইনার আমরা কোথায় শুরু করব, কোথায় শেষ করব। সো এই লেআউটটার ক্ষেত্রে দুইটা ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এখান থেকে ডিপ শুরু করলাম, ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু কন্টেইনার, এবং এখানে আমি শেষ করলাম ব্যাকস্ল্যাশ ডি, মাঝখানে রো, তাই না? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এভাবে হতে পারে। অথবা একটা প্রথমে নিয়ে নেবেন ডিপ, বা একটা এভাবে না নিয়ে এটা হেডার দিতে পারেন। এটা একটা হেডার ট্যাগ, HTML ট্যাগ আছে না লেআউট, এটার নাম কি? হেডার। এই জিনিসটা আমরা বলবো একটু পরের যুদ্ধ টপিক, সেটা হেডার এখানে শুরু হয়, এখানে শেষ হবে, এবং এর মাঝখানে একটা কন্টেইনার নেবেন, কন্টেইনার কিন্তু এখানেই শেষ। এবার কিন্তু কন্টেইনার এখানেই শেষ, বুঝতে পারছেন কি ইয়া সামির? এখানেই কন্টেইনার শেষ। সেটা শুধু লোগো আর ব্যানারে চলে যাবে, নেভিগেশনের জন্য নেভ বার নিয়ে নিই, Right. নেভ ট্যাগ নিয়ে নিই। এটা একটা গেল। ও আচ্ছা আচ্ছা, এই নেটটা নেভিগেশনের জন্য আলাদা নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, এটা উপরে যাবে। তো সেকশন করে নেওয়াটা মনে হয় নিতে পারেন, স্যার নেভের জন্য তো র‍্যাপার লাগতেছে না। অবশ্যই লাগবে, তখন আবার কন্টেইনার নিয়ে লাগবে প্রত্যেক। কারণ এটার জন্য প্রথমে একটা হেডার, হেডার এখানে শেষ হবে না, এখানে শেষ হবে আর কি। এখানে হেডার শেষ, কন্টেইনার শেষ, এখানে আবার কি? আবার কন্টেইনার। ন্যাপ, প্রথমে শুরু হবে ন্যাপ, ন্যাপ। তারপরে হবে কি কন্টেইনার, তারপরে ইউএলএলআই দিয়ে বা যেভাবে আমরা করি শেষ করলাম। এরপরে আবার এখানে শুরু হবে কি? কন্টেন্ট। কন্টেন্ট দিয়ে শুরু হবে, কন্টেন্ট দিয়ে শেষ হবে। কন্টেন্টের মধ্যে আবার আসবে ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেন্টের মধ্যে রো 3 6 3। আবার এটা কি? বিগ ফুটার। বিগ ফুটার। সেম ভাবে এখানে বিগ ফুটার নামের তো কোনো ট্যাগ নাই, এখানে আপনি ধরেন ফুটার ধরতে পারেন, অথবা আপনি এখানে আরেকটা সেকশন ধরতে পারেন, সেকশন ট্যাগ আছে। সেকশন হলে কি র আসবে? হ্যাঁ, ডেফিনেটলি আসবে। সেকশনটা হচ্ছে ব্লক ট্যাগ, ব্লক এলিমেন্ট। সেকশন, ন্যাব, HTML5 এর যতগুলো লেআউট ট্যাগ আছে সবগুলো কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? ব্লক লেভেল এলিমেন্ট মানে পুরো জায়গাটা সে নিয়ে নিবে। তার মানে এটা একটা, এখান থেকে একটা কন্টেইনার শুরু, কন্টেইনার শেষ, এন্ড কন্টেইনার শুরু, কন্টেইনার শেষ। তো দুই ভাবেই কিন্তু আমরা করতে পারি।
হারুন বুঝতে পারছেন বিষয়টা? আই হোপ বুঝতে পারছেন আর কি। এইটাই। একটা কন্টেইনারের মধ্যে করলে এটা কমপ্লিটলি এরকম হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এটা তো হচ্ছে শিশু, কেবল ওয়া ওয়া করতেছে। এর বয়স হলো ধরেন যে 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ঘন্টা বললে ভালো হয়। ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, শেষ। এবার মনে করেন যে এরকম লেয়ার তো কখনোই আপনাকে করতে দিবে না কেউ, এটা তো মুয়া, ঠিক আছে। আপনাকে তো বিশাল কমপ্লেক্স লেয়ার দিবে, তখন আপনাকে একটা কন্টেন্টের মধ্যে করতে গেলে আপনি প্রচুর হিমশিম খাইতে হবে। প্রফেশনাল কাজ যখন করবেন তখন প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা কন্টেন্ট নিয়ে লাগবে। স্যার, সবগুলো কন্টেনার কি আমার একটা না না, সবগুলো কন্টেনার একটা মধ্যে রাখতে হবে না। আপনি যদি চান আপনি একটা কাস্টমাইজ র্যাপার নিতে পারেন। এখন ক্লায়েন্ট বলে দিল যে আমার ওয়াইডটা হবে এতটুকু, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে নিজে একটা র্যাপার নিতে হবে, ওই র্যাপারের মধ্যে সবগুলো কন্টেইনার থাকবে, ঠিক আছে। কন্টেইনারের মধ্যে কন্টেইনার রাখা যাবে না না, কন্টেইনারের মধ্যে আলাদা র্যাপার নিয়ে র্যাপার তো আমরা বানাবো, ইউজার মানে ডেভেলপার বানাবে। ওটা তো বুটস্ট্র্যাপের ক্লাস না। বুটস্ট্র্যাপের ওদের ক্লাস ইউজ করতে গেলে ওদের রুলস মানতে হবে। ওদের রুলস হচ্ছে কন্টেইনারের চাইল্ড কখনো কন্টেইনার হতে পারবে না। তাহলে একটু দেখেন জিনিসটা, আমরা এখানে প্রথমে এইভাবে কাজটা করলাম। এবার এটা হচ্ছিল আমাদের একটা বিষয় গেল, ফার্স্ট রোটা গেল। আমরা প্রথমে এইভাবেই করি আগে আর কি, একটা কন্টেইনারের মধ্যে রেখেই করি। এবার আমরা আর একটা ডিপ নিচ্ছি, এর মধ্যে ক্লাস দিব কি রো, রাইট, হ্যাঁ গুড। রো, এর ওর মধ্যে কল md12। এবার আমরা আর একটা রো নিব, এর মধ্যে হবে আমি বললাম যে 282 এবং এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আমাদের স্টাইল দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে বললাম 50 যান, ছয়শো। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একই লেআউটের ক্ষেত্রে একবার এলজি আবার এমডি ইউজ করা আমরা করব না, সব সময় যে কোনো একটা ইউজ করতে হবে। একটাই করে ইউজ করতে হবে। হ্যাঁ, স্যার অনেকে আমাদের যখন ভিডিও করেছেন না না না, আমি তো মানে বললাম, ধরেন যে আপনি শুধু এমডি দিয়ে করে আসছেন না, একটা রোর মধ্যে আপনি এমডি লিখছেন, এমডি আপনাকে আগে 12 মিলাইতে হবে। এবার মনে করেন আমি এখানে লিখলাম কল SM3, তাহলে আমাকে কিন্তু এই রোতে 12 বানাইতে হবে SM3 দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ লাগবে দেখতে। আর এখন ধরেন আমরা পুরো লেআউটের ক্ষেত্রে ক্লাস ইউজ করলাম একটা এমডি, সেই ক্ষেত্রে আপনাকে সব জায়গায় এমডি ইউজ করবেন। আপনি এখানে এমডি ইউজ করলেন, আবার মেনুতে এসে ইউজ করলেন SM, এটা কিন্তু হবে না, এটা করব না আমরা। সো অলওয়েজ এমডি, অলওয়েজ এলজি, অলওয়েজ SM, একটার ক্ষেত্রে শুধুমাত্র, সবগুলো একই হতে হবে। সো আমার ইয়েটা হয়ে গেল, এখন আমার ফুটারটা বাকি আছে আর কি। আমি ফুটারটা করে ফেলছি এভাবে, তারপরে আমরা আরও হয়তো দু একটা বিষয় দেখবো আর কি। সো ফুটারের মধ্যে ক্লাস থাকবে হচ্ছে একটা, এটা বলে দিলাম 30, এখানে কল এমডি কত হবে 12। ব্রাউজারে যে আমি চেক করি, দেখেন আমার এই ধরনের একটা লেআউট কিন্তু হয়ে গেছে। এবং আমি যখন এটাকে ছোট করব, সে কিন্তু গন্ডগোল করবে না। ছোট আছে, একটা পর্দা যাওয়ার পর সে ভেঙে যাবে। ওকে, এবার দেখেন আমরা সবগুলো রোকে ইয়ে করে আছে কি কন্টেইনার না। এবার আর একটা ক্লাস দেখবো, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড।
সো কন্টেইনার ফ্লুইড লিখলাম। সো সবগুলো রোকে র্যাপ করার জন্য আমার লেআউটের ক্ষেত্রে যতগুলো রো থাকবে কোনো একটা সেকশনে বা পুরো লেআউটটাই যদি একটা সেকশন হয়, সেক্ষেত্রে আমাকে রোগুলোকে র্যাপ করার জন্য বুটস্ট্র্যাপের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম কন্টেইনার। কন্টেইনার দেওয়ার পর কি দুই পাশ থেকে একটু মার্জিন রাখছিল না সে? এবার কন্টেইনার ফ্লুইড দিলাম, কি হয়? এবার কিন্তু সে 100% ওয়েট নিয়ে নিয়েছে। খেয়াল করছেন? তাহলে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু ভাই ভাই ধরে এবং আমরা পারি না। একটা পুরো ওই একটা ঠিক আছে, রিপন দ্রুত লিখতেছে। কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড পার্থক্য কি বলেন তো মুক্তাদির? কন্টেইনার ফ্লুইড কি বলেন শুনেন নাই? স্যার? এটা কন্টেইনার ফ্লুইড। হ্যাঁ, কন্টেইনার আপনি যে দেখেন না, আপনার ব্রাউজারে তো আছে, দেন না এখানে ফ্লুইড, FLUID, ফ্লুইড। কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড পার্থক্য হচ্ছে, আপনি দেখেন পার্থক্য করে দেখেন কি হয়। স্যার একটা হচ্ছে ফুল জায়গাটা নিয়ে নেয়, কন্টেইনার কম ফ্লুইড সাজেশন দেবে তো, আপনার লেখা কি দরকার? কোনো পার্থক্য আছে? পুরো দিয়ে গেছে বলেন তো পার্থক্যটা কি দুটোর মধ্যে? ফ্লুইড দিলে পুরো টেস্টটা মাইন্ড হয়ে যায় ওয়াইটটা নিয়ে নিবে আর কি, আর কন্টেইনার দিলে মাঝখানে দুই পাশ থেকে কিছুটা মার্জিন থাকবে। এই মোটামুটি লেআউট এবং একটা রোর মধ্যে আমরা কিভাবে ভাঙতে পারি, ঠিক আছে? সো আপনাদের রুবেল স্যার কি আছে এখানে? আপনি এমন একটা লেআউট আঁকবেন যেটা ওরা করতে পারবে না। আসেন, আর ওটা তো তার আগে পাবো আচ্ছা গুড। আমি মাথায় ক্লাস করতেছে না, আমি যেটা দেবো ওরা সবাই পারবে, আমার কনফিডেন্স হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ভয় পাচ্ছি, আপনি টিকে দেন। খবর আছে আপনি আমাদের